গল্প প্রিয় প্রণয়। লেখনীতে ওয়াজিহা আজরিন। অন্তিম পর্ব। আকাশে রোদ উঠেছে ঠিকই, কিন্তু তার উষ্ণতা এখনো জমাট বাঁধা কুয়াশার পর্দা ভেদ করে মাটিতে পৌঁছায়নি। গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুগুলো সূর্যের আলোয় হালকা হালকা ঝিকমিক করছে, যেন প্রকৃতি অলক্ষ্যে অলংকার পরে সেজে উঠেছে। চৌধুরী বাড়ির বিশালাকৃতির ডাইনিং তখন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভরপুর। ডাইনিংয়ে রয়েছে বিভিন্ন রকম মুখরোচক খাবারের সাথে আরও বিভিন্ন রকম স্বাস্থ্যকর খাবারের সমাহার। বেলা তখন ঘড়ির কাঁটায় 9টার দিকে ছুটছে। সবাই নাস্তা সেরে যার যার প্রতিষ্ঠানে যাবেন। চৌধুরী সাহেবেরা 3 ভাই এক গাড়ি করে অফিসে যান। আগে ফজল চৌধুরী ড্রাইভ করতেন, এখন যবে থেকে নীলাকে কলেজের পৌঁছে দেওয়ার দায়িত্ব আয়ান নিয়েছে তারপর থেকে বাড়ির চাচা তাদেরকে নিয়ে যাওয়া আসা করেন। আরাফ তার গাড়ি নিয়ে যায় আর আয়ান নীলাকে নিয়ে বাইকে করে যায়। তাই সব দিক ভেবে রাকিবা চৌধুরী আরাফকে বললেন, ছোট আব্বু তুমি আজ মিলাকে স্কুলে নামিয়ে দিতে পারবে? স্কুল থেকে ফোন এসেছিল ওদের ভ্যান আজ আসবে না, কি জানি সমস্যা হয়েছে। হ্যাঁ পারবো, কিন্তু ও আসবে কার সাথে? তখন না হয় বারিক ভাইকে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আরাফের ততক্ষণে খাওয়া শেষ, সে হাত ধুয়ে টিস্যুতে হাত মুছতে মুছতে মিলাকে বলল, তোমার হয়ে গেলে চলে এসো পাখি। ভাইয়া তোমার জন্য অপেক্ষা করছি। মিষ্টি হেসে মাথা কাত করে সম্মতি জানালো মিলা। মিনিট 5 পর মায়ের শাড়ির আঁচলে মুখ মুছে বাহিরের দিকে ছুটে গেল সেই, যেতে যেতে মাকে বলে গেল, আসছি আম্মু। ফজল চৌধুরী ঠোঁট এলিয়ে হাসলেন, ভাইদের উদ্দেশ্যে বললেন, তোমরা তো ছেলে মেয়ে বিয়ে দিয়ে কদিন পর দাদা নানা হয়ে যাবে ভাই, আর আমি কিনা এখনো আমার মেয়ের বাচ্চামো দেখি। কত পিচ্ছি একটা মেয়ে আমার। শব্দ করে হেসে উঠলেন সবাই। নীলা লাজুক হেসে মাথা নুয়ালো। ফজল চৌধুরী আফসোসের স্বরে বললেন, ঠিক সময়ে বিয়ে করলে এখন আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যেত। যা তো করেছেন সব বাবা মা, ছোট ছেলে ছিলাম বলে অবহেলায় বুড়ো বয়সে বিয়ে দিয়েছেন। এবার আর শব্দ করে হাসলেন না কেউ, বরং ঠোঁট টিপে হেসে মাহবুব চৌধুরীর দিকে তাকালেন। তিনি গম্ভীর হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর গলা খাকারি দিয়ে বললেন, আমরা কি তোমায় বিয়ে করতে মানা করেছিলাম? বিয়ের করতেও তো বলনি কখনো। তুমি তখন পড়ালেখা আর অফিসে খুব সময় দিতে, বিয়ের জন্য সময় ছিল তোমার হাতে। এবার নিশ্চুপ রইলেন ফজল চৌধুরী। মাহবুব চৌধুরী তাচ্ছিল্য করে বললেন, তবুও তোমার বিয়ে এতটাও দেরি করে দিইনি আমরা। ভুলে যেও না তুমি ফারুকের 12 বছরের ছোট, সেই হিসাব করতে গেলে তোমার বিয়ে ঠিক সময়েই হয়েছে। ভাইদের নাতি পুতির সাথে নিজের নাতি পুতি দেখার স্বপ্ন দেখো না। তোমার ভাইয়েরা তোমার জন্ম দেখেছে, তুমি তাদের সাথে হিসাব মিলালে তো চলবে না। ফারুক চৌধুরী ঠোঁট টিপে হেসে ভাইকে সান্ত্বনা দিলেন, আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি পুতিরা কি তোর ছেলে মেয়ে তোর নাতি পুতি না? থাক ভাই, আফসোস করিস না। এতক্ষণ নির্বিকার বসে থাকা আয়ান এবার মুখ খুলল। টিস্যুতে মুখ মুছতে মুছতে বলল, নাতি পুতির স্বপ্ন দেখা বন্ধ করো, আগে তোমাদের বাচ্চা মেয়েকে বড় করো। ও নিজেই তো একটা বাচ্চা আর তোমরা দেখছো নাতি লুতির স্বপ্ন। হা। মাথা নিচু করে বসে আছে নীলা। এবার আয়ানের কথায় রাগ লাগছে তার। কাল রাত থেকে সে রাগ করে বসে আছে, একবার জানতেও চাইল না কেন রাগ করে আছে আর এখন এসব বলছে। আয়ান এবার তার দিকে তাকিয়ে রাস্তা ইশারা করল, আপনার শেষ হলে চলে আসবেন ম্যাম, আমি বাহিরে ওয়েট করছি। বড় বড় পা ফেলে চলে গেল সেই। নীলা আর দাঁড়ালো না, সেও খাবার ছেড়ে তার পিছু নিল। নিঃশব্দে গাড়ি স্টার্ট করে নীলাকে পেছনে ইশারা করল আয়ান। সে মুখ হামটে দাঁড়িয়ে আছে। কয়েক পল দাঁড়িয়ে থেকে তবে ঝাঁজ নিয়ে উঠে বসলো বাইকের পেছনে। ঠোঁট কামড়ে হাসলো আয়ান। হরেক রকম গাড়ি পেছনে ফেলে তাদের কালো রঙের বাইকটি ছুটে চলেছে মাঝ রাস্তা দিয়ে। মিররে নীলার ফুলানো মুখ দেখে হাসলো আয়ান। গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করল, রেগে আছেন কেন ম্যাম? কোনো প্রত্যুত্তর করল না সে, ফের বলে উঠল আয়ান, এই অদমের ভুল ত্রুটি মার্জনা করে আপনি যদি একটু রহম করেন বেগম সাহেবা, তবে আমি শুনতে চাই আপনি কিসের জন্য নারাজ আমার উপর। তোমার সাথে কোনো কথা নেই আমার। মুখ ঝামটা দিল সে। আয়ান ফের হাসল। এর কারণ কি জানতে পারি? আমি কাল রাত থেকে রেগে আছি, অথচ কেউ একবার জিজ্ঞাসাও করল না, তাহলে এখন কেন বলবো আমি? রেগে থাকার কারণটা বলুন ম্যাম, তারপর আমি বলছি কেন জিজ্ঞাসা করলাম না।
বলবো না আমি, তুমি কিছুক্ষণ আগে সবাইকে কি বলে আসলে? নাতিপুতির স্বপ্ন যেন না দেখে কেন বললে এটা? আমার বাবু চাই। সুমি মা হয়ে যাবে তাহলে আমি হব না কেন? এবার শব্দ করে হেসে উঠল আয়ান, হাসির সাথে তার শরীর দুলে উঠছে। নীলা বেকুবের মতো তাকিয়ে আছে এখানে, হাসির কি বলল সে? আয়ান হাসতে হাসতে বলল, এই জন্যই আমি তোকে কিছু জিজ্ঞাসা করিনি, আমি আগেই বুঝতে পেরেছি মহারানী আমার পেনিকে আছে। তেতে উঠল নীলা। একদম আজে বাজে কথা বলবে না, কিসের পেনিক? হ্যাঁ, আমি বাবু চাই। তাকে ব্যঙ্গ করে বলে উঠল আয়ান। বাবু কি চাইলেই আনা যায় নাকি যে অনলাইনে অর্ডার করলি আর পেয়ে যাবি? বিয়ের 1 সপ্তাহ হয়েছে মাত্র, তার মধ্যে কতদিন আমার কাছে এসেছিস তুই? আমার কাছে আসলেই তো পালাই পালাই করিস, আর এখন তো আবার ছুটি নিয়ে বসে আছিস, আসছে বাবু নিতে। হা, এবার কিছুটা নিভে এলো নীলা, কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবল, তারপর খুশিতে গদগদ হয়ে বলল, তাহলে আমি সুস্থ হয়ে নিই, তারপর আর পালাবো না তোমার থেকে, আমাকে বাবু দিও। আর মাত্র একদিন, তারপর আমি সুস্থ হয়ে যাব। বাঁকা হাসল আয়ান, এই তো সুযোগ, তার বোকা পাখিকে বসে এসেছে। এবার যত খুশি রোমাঞ্চ করবে, বাধা দিতে আসলেই বাবু দিবে না বলে হুমকি দিবে। গালের ভেতর জিভ ঠেলে দুষ্টু হাসল সে, মাথা কাত করে সম্মতি দিল। ওকে মেরি সুইটহার্ট, জো আপকা মার্জি। লাজুক হাসল নীলা, তার তো ভাবতেই খুশি খুশি লাগছে, আর কিছুদিন তারপর সেও মা হয়ে যাবে। কলেজ ছুটি হয়েছে 10-15 মিনিট আগে। মাঠের কোণে বড় গাছের নিচে বসে আছে 4 জন। প্রত্যেকের হাতে একটা করে আপেল, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর গল্প করছে। পরিষ্কার মানা করে দিয়েছে রাফিন, আর কোনো আজে বাজে খাবার যেন সুমি না খায়, এখন থেকে রেগুলার হেলদি ফুড খেতে হবে। কি আর করার, বান্ধবীর জন্য নিরুপায় হয়ে সব ছেড়ে হাতে ফ্রুইটস তুলে নিতে হয়েছে। মারিয়া আপেলে এক কামড় দিয়ে বিরস গলায় বলে উঠল, কি দিন কাল পড়ল রে দোস্ত, এখন নাকি ভার্সিটির মাঠে বসে আপেল চিবুতে হচ্ছে। তারপর ক্যান্টিনে বসে আঙুর খাবো, পেঁপে খাবো, কলা খাবো, আর কত কি খেতে হবে। খিলখিল করে হেসে উঠল 3 জন। তানিয়া ব্যঙ্গ করে বলল, ওর জামাই তো তা ওকে কলেজ আসতে দিছে, তোর জামাই তো তোকে মনে হয় বিছানা থেকে নামতেই দিবে না। আবারও শব্দ করে হেসে উঠল 3 জন। মারিয়া কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ শোনা গেল মাহিমের কণ্ঠ, একদম ঠিক বলেছ শালিকা, আমার একটা মাত্র বউ, তাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। বাবা, কি মারাত্মক ব্যাপার স্যাপার, আমার চ্যাম্পোকে পেটে নিয়ে টইটি করে ঘুরে বেড়াবে, তা আমি কখনোই হতে দিব না। রাফিনের মতো এত বড় মন আমার নেই। হাসিতে ফেটে পড়ল 3 জন। মারিয়া চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মাহিমের দিকে, নির্লজ্জ বেহায়া পুরুষ, ওদের সামনে কেমন করে বলছে দেখো। তানিয়া হাসতে হাসতে বলল, তোমরা সবাই এক সুতোয় বাঁধা ভাইয়া। রাফিন ভাই কি ওকে আসতে দিতে চাইছিল নাকি, বলে কিনা সারা দিন ঘুমিয়ে থাকবা আর রাতে আমি আসলে আমার সাথে টাইম স্পেন্ড করবা, আর কোনো নড়চড় হবে না? আমরা তো অনেক বলে কয় ওকে নিয়ে আসছি। এক বাড়িতে এভাবে থাকা যায় নাকি? ও কি বোর ফিল হতো না? নাক মুখ কুঁচকে তাকালো মাহিম। তোমরা এটা অন্যায় করেছো শালিকা। এখন যদি বেচারা রাফিনের বউয়ের উপর কারো নজর লাগে, তাহলে কি তার চ্যাম্পের উপর নজর লাগবে না? তাহলে কি এটা ভালো হবে? তোমরা খুব খারাপ করেছো। বিরক্ত হলো মারিয়া, মুখ ঝামটা মেরে উঠে দাঁড়ালো সে। ফুসফুস করে বলে উঠল, জি আপনি অনেক ভালো বুঝেছেন, একদম উদ্ধার করে দিয়েছেন। এবার আসুন, আর আপনাকে ফ্রিতে এত মূল্যবান বক্তব্য দিতে হবে না। তার হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে গেল তাকে, পেছনে থেকে শোনা যাচ্ছে উচ্চস্বরে হাসির আওয়াজ। মাহিম পেছনে ফিরে হাত নেড়ে বিদায় নিল তাদের থেকে। আসছি শালিকাগণ, ভালো থেকো। নিশীথের স্তব্ধতা যেন পুরো বিশ্বকে এক অলৌকিক মায়ার চাদরে ঢেকে রেখেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে বা দূরের ট্রেনের হুইসেলে সেই নীরবতা ভেঙে যায় ক্ষণিকের জন্য। কনকনে ঠান্ডা হাওয়া গাছের পাতাগুলোকে আলতো করে নাড়িয়ে দেয়। নির্জন রাস্তায় একাকী হেঁটে আসছে রাতুল। কনকনে ঠান্ডায় হাত পা জমে এসেছে। সে কখনো রাত করে বাড়ি ফিরে না। সন্ধ্যার আগেই বাড়ি ফিরা তার অভ্যাস। আবার কোনো প্রয়োজন হলে বের হয়, কিন্তু রাত বাড়ার আগেই ফিরে আসে। এখন রাত আনুমানিক 10টা হবে। সন্ধ্যা থেকে 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল, ঘন্টা পার হতেই দুজনে ফিরে গেছে বউয়ের টানে, কিন্তু সে বেচারার তো বউ থেকেও নেই।
তাচ্ছিল্য করে হেসে বিড়বিড় করল, এত জীবন শখানেক মেয়ের ইমোশন নিয়ে খেলেছিস রাতুল, তাই আজ চোখের সামনে এক জীবন্ত পুতুল সারাক্ষণ তোর ইমোশন নিয়ে খেলে। তোর পাপের শাস্তি এসব, আজ সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তবে তা সম্পূর্ণ নির্ভর করছে তার প্রেয়সীর পদক্ষেপের উপর। বিগত 20 মিনিট ধরে তার বাড়ির রাস্তার মোড়ে হাঁটছে সে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, তার টার্গেট 11টা পর্যন্ত অপেক্ষা করবে। যদি সে তাকে খোঁজে একবার ফোন করে তবে রাতুল ভেবে নিবে যে তার জন্য মেয়েটা ভাবে। তার জন্য মেয়েটার মনে কিঞ্চিত পরিমাণ হলেও ফিলিংস আছে, আর তাই আজ তার অনুমতি ব্যতীতই সে কঠিন কাজ সম্পন্ন করবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, অপেক্ষমান সময়ের 7 কি 8 মিনিটের মাথায় বেজে উঠল তার ফোন। চোখ দুটো চকচক করে উঠল তার। হ্যাঁ, ইনি ফোন করেছে। অবিলম্বে ফোন কানে তুলল সে। অপাশ হতে ভেসে এলো ক্ষীণ কণ্ঠের আওয়াজ। কোথায় আপনি? আলতো হেসে তাকে ব্যঙ্গ করে বলল। কেন, মিস করছো বুঝি? রাত বাড়ছে তো, এই ঠান্ডার মধ্যে কোথায় পড়ে আছেন? তোমার মনে জায়গা দিচ্ছ যে কি করব বলো? আম্মু অপেক্ষা করছেন। আম্মু যে বলল তুমি অপেক্ষা করছো। কেটে গেছে লাইন। শব্দ করে হেসে উঠল রাতুল। ঠোঁট গোল করে ঠান্ডা ধোয়ার কুণ্ডলি উড়িয়ে বিড়বিড় করল, কি দুরন্তর মেয়েরে বাবা, ভাঙবে তবু মোচকাবে না। আজ না হয় তোমায় ভাঙার দায়িত্ব আমিই নিলাম। শ্বশুর শাশুড়ি আর দেবরকে খেতে দিয়ে রাতুলের জন্য অপেক্ষা করছিল সে। মনিরা খাতুন অনেক করে বলেছেন কোনো কাজে আটকে গেছে হয়তো, তুমি খেয়ে নাও। সে খায়নি। বিদেশি মেয়ের মধ্যে এত গুণ দেখে বারবার মুগ্ধ হন সকলে। মানতেই হয় তাদের বেপরোয়া ছেলে একটা সোনার টুকরো মেয়ে এনেছে। ছেলেকে ফোন করে জানিয়েছেন মেয়েটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফিরিস। এনির ফোন পাওয়ার 10 মিনিটেরও মধ্যে ফিরে এসেছে সে। একসাথে খেয়ে তবে এখন রুমে ফিরেছে। চার দেয়ালের বাহিরে তারা যেমনই থাকুক না কেন, এই চার দেয়ালের ভেতরে কিন্তু দুজনে আলাদা বিছানায় থাকে। রাতুলের জায়গা হয়েছে রুমে থাকা কাউচে। প্রথম প্রথম কয়েকদিন পিঠ ব্যথা ঘাড় ব্যথা করলেও এখন অভ্যাস হয়ে গেছে। এনি তখন ওয়াশরুমে বিছানার হেডের সাথে হেলান দিয়ে বসে ফোন টিপছে রাতুল। সে যখন বের হলো রাতুলকে বিছানায় দেখে চেঁচিয়ে উঠল। এই আপনি বিছানায় কি করছেন? আমার বিছানায় আমি কি একটু বসতেও পারবো না? না পারবেন না, নামুন বলছি। ওকে। নেমে গেল রাতুল, বালিশ নিয়ে সোফায় জায়গা করে শুয়ে পড়ল সেখানে। কিছুক্ষণ পর এনি যখন পরিপাটি হয়ে বেডে গেল ঘুমাতে, সে উঠে গিয়ে এক পিচ চকলেট দিল তাকে। ত্রিকোণাকৃতির ছোট এক পিচ চকলেট, সোনালি রঙের রেপিং পেপারে মুড়ানো। ভ্রু উঁচিয়ে একবার সেদিকে তাকিয়ে রাতুলকে প্রশ্ন করল সে। এটা কি? চকোলেট, তোমার জন্য এনেছি। সন্দেহ নিয়ে একবার চকলেটের দিকে তো একবার রাতুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। এর প্যাকেট কোথায়? সে ভাবলেশহীন উত্তর দিল। 2 পিচ ছিল, আমি 1 পিচ খেয়েছি। হাতে নিয়ে চকলেটটাকে উল্টে পাল্টে দেখল এনি। দ্বিধা নিয়ে প্রশ্ন করল। এইটুকু করে এনেছেন? নতুন এসেছে এই চকোলেট, ভাবলাম তোমার ভালো লাগবে কিনা তাই আর বেশি করে আনিনি। একটা নিয়ে 1 পিচ আমি খেয়েছি আর 1 পিচ তোমার জন্য এনেছি। খেয়ে দেখো, ভালো লাগলে নেক্সট টাইম আরো নিয়ে আসবো। এনি আর এত কিছু ভাবল না। চকলেট তার পছন্দের সেটা রাতুল জানে। প্রতিদিন বাড়ি ফেরার সময় তার জন্য চকলেট নিয়ে আসে, মাঝে মাঝে আবার ফুলও নিয়ে আসে, যদিও তা এনি অযত্নে ফেলে রাখে ঝুড়িতে। চকলেট খেয়ে পাশে রাখা বোতল থেকে এক ঢোক পানি খেয়ে নিল সে। রাতুল গলা উঁচিয়ে নিচু কণ্ঠে বলল। সরি সিন্ড্রেলা। অবাক হলো এনি। হঠাৎ সরি বলছে কেন? ব্রুকুচকে জিজ্ঞাসা করল। ফরওয়ার্ড। কিছুক্ষণ পর বলছি। চোখ টিপ দিল সে। এনি মুখ ঠান্ডা মেরে কম্বল টেনে পাশ ফিরে শুয়ে পড়ল। এই আধপাগল ছেলের কথায় কান দিয়ে লাভ নেই, তার চেয়ে ঘুমানো ভালো। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ভেসে আসছে রাত জাগা পাখিদের কিচিরমিচির। রাতুল চোখ বুজে শুয়ে আছে কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষায়। প্রায় 30-40 মিনিট পর শোনা গেল এনির নড়চড়। এক চোখ খুলে তাকিয়ে দেখল সেই, এনি বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বাঁকা হেসে আবারও চোখ বুজে ঘুমের ভান করে শুয়ে রইল সে। অস্থিরতায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে এনি, পাশে রাখা বোতল থেকে এক নিঃশ্বাসে খেয়ে নিল হাফ লিটার পানি। তার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে, দ্রুত গতিতে লাফিয়ে যাচ্ছে প্রচণ্ড বেগে। এই ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা।
তার কেমন যেন অস্থিরতা অনুভব হচ্ছে, এক কামুক আকাঙ্ক্ষা তাকে ঘিরে ধরেছে। শরীর গরম হয়ে উঠছে তার, সে ছটফট করতে লাগলো। দুহাতে মুঠো করে আঁকড়ে ধরল বিছানার চাদর। নিজেকে সামলানো দায় হয়ে উঠছে। আশেপাশে তাকিয়ে রাতুলকে দেখল, একবার হাঁপানো স্বরে ডেকে উঠল তাকে। আয়ুষ! কোনো প্রত্যুত্তর আসলো না অপর পাশ হতে, অস্থির হলো এনি। ব্যস্ত হাতে টেনে খুলে ফেলল গায়ের নাইট ড্রেস, অদূরে ছুঁড়ে ফেলে ছুটে গেল রাতুলের কাছে। দুহাতে তার কলার ধরে টেনে তুলল তাকে। আয়ুষ, আই নিড ইউ। আবেদনময় প্রেয়সীর রূপ দেখে শুকনো ঢোক গিলল রাতুল। নিম্নাংশে একটি প্লাজো আর উপরিভাগে উন্মুক্ত শরীরে শুধু ইনারের অস্তিত্ব। কণ্ঠ কেঁপে উঠল তার। আর ইউ শিউর সিন্ড্রেলা? আয়ুষ, আই ওয়ান্ট ইউ রাইট নাও, আম সো হর্নি, প্লিজ কাম মি ডাউন। দুহাতে শার্টের কলার ধরে রাতুলকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট মিলালো সে। ক্ষুধার্ত হায়নার মতো আঁকড়ে ধরেছে তাকে। দুহাতে তার মাথার চুল চেপে ধরে একাধারে চুমু খেয়ে যাচ্ছে শুষ্ক ঠোঁটে। রাতুল অস্থির হলো, শার্ট খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। এনিকে পাজাকোলা করে বিছানায় শুইয়ে দিয়ে ঝুঁকে গেল তার উপর। ইনারের হুক খুলে সম্পূর্ণ উন্মুক্ত করল তাকে। ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো তার বক্ষভাঁজ। এনি দুহাতে আঁকড়ে ধরল তাকে, হাঁপানো স্বরে ফিসফিস করল, প্লিজ আয়ুষ, কাম মি ডাউন, আমি আর পারছি না। অস্থির এনির অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে রাতুল। গলা কাটা মুরগির মতো ঝটফট করছে সে। ঘন ঘন নিঃশ্বাসে উন্মুক্ত বুক ওঠা নামা করছে। ফর্সার বুকের বাদামি বৃন্তের চারপাশে জিভ দ্বারা লেহন করল রাতুল। এনি চেপে ধরল তাকে বুকের সাথে। অধৈর্য গলায় চেঁচিয়ে উঠল, ফামি আয়ুষ, আই কান্ট ওয়েট। বুকের এক পাশে জোরালো হাতে চাপ দিয়ে অপর পাশে আলতো করে কামড় দিল সে। চেঁচিয়ে উঠল এনি, আহো! কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিস করল রাতুল। ডোন্ট ইউ ওয়ান্ট ইট? অস্থির গলায় উত্তর করল এনি। আই ওয়ান্ট বেবি, প্লিজ কাম মি ডাউন। আর কাল বিলম্ব করল না রাতুল। তার প্রেয়সীকে শান্ত করতে তাকে নিয়ে ডুবে গেল সুখ সাগরে। এনির মৃদু শীতকার প্রতিধ্বনি হচ্ছে চারপাশে, তার শীতকারে আরো বেপরোয়া হয়ে উঠছে তার প্রেমিক পুরুষ। দুজনের বেসামাল নিঃশ্বাসের সাথে দুলে উঠছে শরীর। তারা হারিয়েছে ভালোবাসার এক অতুলনীয় সুখের ধরিয়ায়। তাদের এই প্রেম, এই ভালোবাসার সাক্ষী নিস্তব্ধ এই রাত, এই রূপালী চাঁদ আর তারা ভরা আকাশ। পূর্ব দিগন্তে সূর্যের কিরণ ধীরে ধীরে মাটির গায়ে লুটিয়ে পড়ছে। পাখিরা ডানা ঝাঁপিয়ে গান গাইছে নতুন দিনের, যেন প্রকৃতি নিজেই জেগে উঠেছে এক অনাবিল উচ্ছ্বাসে। সূর্যের কিরণ বিছানার সাদা চাদরে সোনালি আলো ছড়িয়ে যেন হাসছে, যেন তার স্নেহমাখা হাত ছুঁয়ে দিচ্ছে ঘুমের ঘোরে আবিষ্ট দুই কপোতকপতির গায়ে। আয়ানের শক্ত বাহুর বন্ধনে মুচড়ে উঠল নীলা। চোখ মেলে তাকালো তার মুখপানে। ইশকি কিউট লাগছে তার জামাইটাকে, বলতে হবে কপাল করে একটা জামাই পেয়েছে, একদম ঝাক্কাস মাল। মুখে হাত চেপে খিলখিল করে হেসে উঠল নীলা। নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চোখ মেলল আয়ান। সকাল সকাল এমন পাগলের মতো একা একা হাসছিস কেন? এমনি বল কেন, না হলে কিন্তু বাবু দিব না। মুখ আমটালো নীলা। গত দিন থেকে শুরু করে এখন পর্যন্ত কম হলেও 20 বার বাবু দিব না, বাবু দিব না বলে হুমকি দিয়েছে তাকে। সে তো এখন ভেবে পাচ্ছে না কোন পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল আর তার কাছে সে বাবু চেয়েছিল। যাই হোক, তাও যদি একটা বাবু দেয় সেটাই তো অনেক। গাল ফুলিয়ে বলল, তোমাকে দেখে হাসছিলাম। কেন, আমাকে দেখতে কি হাস্যকর লাগছে? না, ভাবছিলাম কপাল করে তোমার মতো একটা ঝাক্কাস জামাই পেয়েছি। ইস কি কিউট। দুহাতে গাল টিপে দিল তার। ঠোঁট কামড়ে হাসল আয়ান। ও তাই, শুধু কি কিউট? আর জামাই যে এত আদর করে সেটা কি কপাল করে পাসনি? লাজুক হাসল নীলা। দুহাতে মুখ ঢেকে পাশ ফিরে মিনমিন করল, যাও তো, সারাক্ষণ বাজে কথা। শব্দ করে হেসে উঠল আয়ান। শক্ত করে বুকের সাথে চেপে ধরল তাকে, গলায় মুখ গুজে লম্বা করে নিঃশ্বাস টেনে কানের কাছে ফিসফিস করল, তোকে লজ্জা পেলে যা লাগে না বেবিগার্ল, ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। সেকেন্ডের ব্যবধানে নরম তুলতুলে ফুলানো গালে কামড়ে ধরল আয়ান। হোকচোকালো নীলা, সেই কিছু বলবে তার আগেই আবার ছেড়ে দিল তাকে। গালে হাত দিয়ে তার মুখ পানে তাকালো সে। এটা কি হলো? কিভাবে খেতে ইচ্ছে করে সেটা দেখালাম। লজ্জায় লাল হলো তার মুখশ্রী, এক হাত মুষ্টিবদ্ধ করে আলতো আঘাত করল আয়ানের বুকে। অসভ্য পুরুষ। মুচকি হেসে তাকে বুকের সাথে জড়িয়ে নিল আয়ান।
এই মেয়েটি তার সুখের চাবিকাঠি, তার অনাবিল শান্তির আশ্রয়। তাকে ছাড়া একটা মুহূর্ত সে কল্পনা করতে পারে না। মনে হয় প্রতিটা সেকেন্ড যেন বিষাক্ত এক কালো অধ্যায়। বেলা তখন 10:23। সূর্য ঠিক মাথার উপর নয়, কিন্তু তার কোমল সোনালি আলো ধীরে ধীরে পৃথিবীর গায়ে হাত রাখছে। কুয়াশার চাদর কিছুটা পাতলা হয়ে এসেছে। নিজেকে কারো শক্ত বন্ধনে আবিষ্কার করতেই ধপ করে চোখ মেলে তাকালো এনি। রাতুলকে তার পাশে, তাকে জড়িয়ে ধরে ঘুমুচ্ছে দেখে যার পরনাই অবাক হয়েছে, তার চেয়ে আরো বেশি অবাক হয়েছে নিজেদের অবস্থা দেখে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তার। দুহাতে কম্বল টেনে নিজের শরীর ঢেকে রাতুলকে ধাক্কা দিয়ে উঠে বসল সে। ঘুমের মধ্যে ভূমিকম্পের আভাস পেয়ে লাফিয়ে উঠল সে। দুহাতে মাথা চেপে বসে আছে এনি। তার মস্তিষ্ক কার্যক্ষমতা ফিরে পেতে ধীরে ধীরে সবকিছুই স্পষ্ট মনে পড়ছে তার। দুহাতে মাথার চুল চেপে ধরল, দাঁত কিরমির করে ঝাঁপিয়ে পড়ল রাতুলের উপর। ওই চকলেটে কি ছিল? সে দ্বিধাহীন উত্তর করল, ওটা টেবস ছিল। গর্জে উঠল এনি। আপনি আমায় চিট করেছেন আয়ুষ। আপনি আমায় বলেছিলেন আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করবেন না। কাল তুমি আমাকে কাছে টেনেছ। কিন্তু আপনি আমাকে বেহুশ করেছিলেন। আমি তখন হুঁশে ছিলাম না আয়ুষ। রাতুল তাকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরতে চাইল। ছাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল এনি। রাতুল দীর্ঘশ্বাস ফেলল। দেখো সিন্ড্রেলা, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা একসময় হওয়ারই ছিল। এনি কোনো প্রত্যুত্তর করল না। দুহাতে মাথা চেপে নিচের দিকে তাকিয়ে বসে আছে। রাতুল আবার বলতে শুরু করল, এর জন্য আমি সরি জানেমান। কি করতাম বলো, আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসার মানুষকে দিনরাত চোখের সামনে যখন তখন আনএক্সপেক্টেড সিচুয়েশনে দেখে কজন পুরুষ ঠিক থাকতে পারে বলো? আর আমি শুধু নিজের দিক ভেবে তোমার কাছে আসেনি, আমি তোমার দিকও ভেবেছি। আমি জানি আমার প্রতি তোমার ফিলিং আছে। তুমি আমায় ফিল করো এটা আমি জেনেই তবে তোমার কাছে এসেছি। এনি চলে যেতে চাইল। রাতুল তার হাত আঁকড়ে ধরল, কণ্ঠে ফুটে উঠেছে অসহায়ত্ব। প্লিজ সুইটহার্ট, রাগ করো না। তুমি তো স্বেচ্ছায় আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছ, তবে কেন আমার ছোঁয়াকে এত ঘৃণা করো? ভালো যদি নাই বাঁচতে পারো তবে কেন আমার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছ? কলিজা মুচড়ে উঠল তার। ঘৃণা। সত্যিই কি সে তাকে ঘৃণা করে? ঘৃণা। এই শব্দের ওজন অনেক ভারী। তাকে ভালোবেসে দিনরাত এক করে দেওয়া এই ছেলেটার প্রতি কি করে ঘৃণা আসবে তার? ভালো না বাসুক, তার প্রতি এক আকাশ পরিমাণ মায়ার জন্ম হয়েছিল বলেই তো বিয়ে করেছে তাকে। মায়া জিনিসটা তো ভালোবাসার চেয়েও অনেক আবেগের। কই কখনো তো ছেলেটার ছোঁয়া তাকে অস্বস্তি দেয়নি। ঘৃণা তো অনেক দূর। তাকে কাছে টানার সম্পূর্ণ অধিকার তার আছে। 3 কবুলের মাধ্যমে এই অধিকার সেই তাকে দিয়েছে। নিঃশব্দে হাত ছাড়িয়ে নিল সে। পূর্বের স্থানে ঠায় দাঁড়িয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে আয়ুষ, কিন্তু তাতে রাগ করার অধিকার আমার নেই। বড় বড় পা ফেলে চলে গেল সে ওয়াশরুমের দিকে। স্তব্ধ হয়ে বসে রইল রাতুল। এটা কি শুনল সে? তার সিন্ড্রেলা তাকে অধিকার দিচ্ছে। এটা কি সত্যিই নাকি রাগ করে এমন বলছে? ধাত মেয়ে মানুষের মন বুঝা আর আকাশ থেকে চাঁদ নিয়ে আসা একই কথা। ঘাড় বাঁকিয়ে ঘড়িতে চোখ রাখল সে। অমনি চক্ষু চড়ক গাছ। 10:35। আজ টাকলুটা তাকে আচ্ছা মতো ঝাড়বে। সারারাত বউকে আদর করে একদম ঝাক্কাস একটা ঘুম দিয়েছে, এক ঘুমে বেলা 10টা। আর এখন টাকলু বাজাবে তার 12টা। বেলা তখন 1:47। নীলাদের কলেজ ছুটি হয় 2টায়। বিগত 10 মিনিট ধরে আরাফ দাঁড়িয়ে আছে কলেজের গেইটে। এই মেয়ে তাকে নাকে ধরি দিয়ে ঘুরাচ্ছে। না তুলছে তার ফোন আর না রিপ্লাই করছে তার মেসেজের। আজ পেয়ে নিক একদম মাথায় তুলে আছাড় মারবে। কিছুক্ষণ পর পর ঘড়ি দেখছে আর কলেজের দিকে তাকাচ্ছে, একটা কাক পক্ষীর ছায়াও নেই। অবশেষে 2:03 দেখা গেল কলেজের মূল রাস্তায় শখানেক শিক্ষার্থীদের ভিড় ঠেলে এগিয়ে আসছে পরিচিত চার মুখ। এবার কিছুটা অপ্রস্তুত হলো আরাফ। ওদের সামনে থেকে কি করে নিয়ে যাবে ওকে? কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইল সেখানে। নীলাদের সবাই তার কাছে এসে বিস্তর হাসল। নীলা হেসে বলল, ভাইয়া তুমি আমায় নিতে এসেছ? গাইগুই করল আরাফ। এখন কি করে বলবে যে সে ওকে নিতে আসেনি, সে তানিয়াকে নিতে আসছে? তৎক্ষণাৎ তাদের সামনে ব্রেক কষল আয়ান। এবার তো আরাফ পারছে না ছুটে পালিয়ে যেতে।
এই বিচ্ছু মেয়ের জন্য এখন তাকে এমন ফ্যাসাদে পড়তে হলো। আয়ানকে দেখে নীলা তার কাছে এগিয়ে গেল একবার আয়ান তো একবার আরাফের দিকে তাকিয়ে আয়ানকে বলল, তুমি আমাকে নিতে এসেছো, তাহলে আরাফ ভাই কেন এসেছে? আয়ান ঠেরা চোখে তানিয়ার দিকে তাকালো যে এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক পাশে। নীলাকে আদেশ করল, তুই উঠে বসো। এবার মারিয়া আর সুমির দিকে তাকিয়ে বলল, এই ভাবি আর শালিকা যাই হও, তোমাদের বলছি অবিবাহিত জনকে রেখে তোমরা রিকশা করে চলে যাও। এবার তিনজনেই বিষয়টা বুঝতে পারল, মুখে হাত চেপে ঠোঁট টিপে হাসল। আয়ান চলে গেল নীলাকে নিয়ে, সুমি আর মারিয়া রিকশা ধরে চলে গেল। বেচারি রয়ে গেল তানিয়া। আরাফ গাল ফুলিয়ে বলল, আপনাকে কি এখন গাড়িতে উঠার জন্য ইনভাইটেশন কার্ড দিতে হবে? মুখ বাঁকালো তানিয়া, আমি আপনার গাড়িতে কেন উঠবো, আসছি আমি। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে চেঁচিয়ে উঠল আরাফ, আর এক পা বাড়ালে ঠ্যাং ভেঙে দিব বেয়াদব, গাড়িতে উঠে বসো। গন্তব্যহীন ছুটে চলেছে গাড়ি। হরেক রকম গাড়িকে পেছনে ফেলে তাদের শুভ্র রঙের গাড়িটি এগিয়ে চলেছে। নীরবতা ভেঙে বলে উঠল আরাফ, ননদের সাথে তো একদম পিড়িতে মাখো, এই অদম জামাইকে ইগনোর করেন কেন? লজ্জায় মাথা নোয়ালো সে। আরাফ ঠোঁট টিপে হাসল, এই অদমের উপর কবে দয়া হবে আপনার? সে নীরব রইল, বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। আরাফ সিরিয়াস কণ্ঠে বলল, আমি তোমার বাড়িতে সম্বন্ধ পাঠাতে চাইছি। লজ্জাবতী গাছের মতো নুয়ে পড়ল সে। মাথার ওড়না টেনে সম্পূর্ণ আবৃত করল মাথাকে। আরাফ মুগ্ধ হাসল, তোমাকে এখন বউ বউ লাগছে মায়াবতী। লাজুক হাসল তানিয়া, ছেলেটা বারবার লজ্জা দিয়ে যাচ্ছে তাকে। সে নিচু কণ্ঠে মিনমিন করল, আমি বাড়ি যাব। আরাফ বিরক্ত হল, কেন, আমি কি তোমায় বেচে দিয়ে আসব? থতমত খেল তানিয়া, সে এটা কখন বলল? বেকুবের মতো দুপাশে মাথা নাড়ল। আরাফ আদেশ দেওয়ার মতো বলল, দুয়েক দিনের মধ্যে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে যাচ্ছি, প্রিপেয়ার্ড থেকো। আজ শুক্রবার, চৌধুরী বাড়ির কর্তারা সকলেই বাড়িতে আছেন। প্রতি ছুটির দিনে নিয়ম করে সকালে একটু দেরিতেই ব্রেকফাস্ট করা হয়। আর শীতের সকালে কেই বা কোনো কাজ ছাড়া সকাল সকাল উঠতে চাইবে? চৌধুরী বাড়ির সবাই তখন নাস্তা সেরে লিভিং রুমে বসে সময় কাটাচ্ছেন। আয়ান আর আরাফ সবে নিচে নেমেছে, ছুটির দিনে তাদের লম্বা ঘুম হয়। সবার শেষে বেলা 12টার দিকে দেখা মিলবে তাদের। দুই ভাই নাস্তার টেবিলে বসেছে, তখন প্রসঙ্গ তুললেন মাহবুব চৌধুরী। আয়ান, দাদু ভাই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বিয়ের তো অনেকদিন হয়ে গেল, তোমাদের কোথাও ঘুরে আসা উচিত। খাবার চিবুতে চিবুতে প্রশ্ন করল সে। শুধু কি আমি আর নীল? হ্যাঁ না মানে ইনি আর রাতুল, কেউ নীলের সাথে করে না হয়? আয়ান আর চোখে আরাফকে দেখে নিল সে প্রভাবলেশহীন খাবার খাচ্ছে। গলা ঝেড়ে কাশল সে। আমি ভাবছিলাম আরাফের বিয়ের পর আমরা সবাই একসাথে যাব। বিস্ফোরিত চোখে তাকালো আরাফ, সে তো বিয়ের কথা বলেনি, তাহলে আয়ান কি করে বুঝল? পাশাপাশি সকলেই অবাক হয়েছেন, কেউ কিছু বলবেন তার আগেই প্রশ্ন করলেন ফয়সাল চৌধুরী, কিন্তু আরাফের বিয়ে এখন কোথা থেকে আসলো? আয়ান ইশারা করল আরাফকে, কিরে তুই বলবি নাকি আমি বলবো? মাথা নিচু করে মুচকি হাসল আরাফ। এ তো মেঘ না চাইতেন বৃষ্টি পেয়ে গেল। সে তো ভাবছিল দুয়েক দিনের মধ্যে সুযোগ বুঝে মেঘকে দিয়ে আয়ানকে বলবে বিয়ের কথা। তার তো আমার সবার সামনে ফতাফত কথা বলে অভ্যাস নেই। কিন্তু কি ভাই, দেখো তার না বলতেই বুঝে গেছে, এমন ভাই ঘরে ঘরে হোক। কণ্ঠ খাদে নামিয়ে নিচু স্বরে বলল, তুমি বলে দাও। ঠোঁটেলিয়ে হাসল আয়ান। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আয়ান পুনরায় বিস্ফোরণ ঘটালো, তানিয়াকে পছন্দ করে আরাফ, আমি ভাবছি ওদের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দেওয়া উচিত। আশ্চর্য নয়নে তাকালেন সবাই। মিতা চৌধুরী প্রশ্ন করলেন, কোন তানিয়া? আমাদের নীলের ফ্রেন্ড। হ্যাঁ মা। মাথা নিচু করে বসে আছে আরাফ। কেন যেন এখন খুব লজ্জা লাগছে। মিতা চৌধুরী আর্তনাদ করে উঠলেন, হ্যাঁ গো আয়ানের বাপ, কি কপাল আমাদের দেখেছ। দুইটা ছেলে পেটে নিলাম, অথচ একটা ছেলেকে নিজে পছন্দ করে বিয়ে দিতে পারলাম না। এখন তারা নিজেরাই পছন্দ করে বিয়ে করে। আমাদের কি কোনো দাম আছে বলো? কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে সবাই। আয়ানও কিছুটা অবাক হয়েছে, তার মা তো এমন করার মানুষ না। আরাফ এগিয়ে গিয়ে মায়ের কাঁধে হাত রাখল, মা তোমার কি ওকে পছন্দ না? এমন করে বলছো কেন? আমাদের পছন্দ কি এত খারাপ?
মুহূর্তেই বদলে গেল তার রূপ। হাসি হাসি মুখ করে কপালে চুমু খেলেন তার। কণ্ঠে মাধুর্য মিশিয়ে বলে উঠলেন, আমার সোনার টুকরো ছেলেগুলো হীরের টুকরো মেয়ে পছন্দ করে। পছন্দ না হয়ে আর উপায় আছে? মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে, কি সুন্দর মাশা আল্লাহ। রাকিবা চৌধুরী জলজল চোখে তাকিয়ে আছেন, তার আবার ধৈর্য একটু কম। তিনি ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমরা কবে যাচ্ছি ওদের বাসায়? নীলা এক পাশ থেকে জড়িয়ে ধরল তাকে। সে তো পারছে না খুশিতে নাচতে। আয়ান সবার উদ্দেশ্যে প্রশ্ন করল, তোমাদের কারো আপত্তি আছে? ফুস করে নিঃশ্বাস ফেললেন ফয়সাল চৌধুরী। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। হৈ হৈ করে উঠলেন সকলে। ফারুক চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বললেন, তবে আমরা কবে যাচ্ছি ওদের বাড়িতে? ফয়সাল চৌধুরী ঘড়ি দেখলেন, এখন বেলা 12:17। তিনি একটু ভেবে বললেন, আজ তো আমরা বাড়িতে আছি, তবে আজই যাওয়া যাক। নীলাকে আদেশ করলেন, মামুনি তুমি ওদের ফোন করে জানিয়ে দাও আমরা আসছি। খুশিতে লাফিয়ে উঠল নীলা। মিলাকে নিয়ে লাফিয়ে লাফিয়ে দুজন ছুটে গেল উপরে। এখন বান্ধবীকে ফোন করে জানাতে হবে তোকে যা বানাতে আসছি দোস্ত। দুপুর গড়িয়ে তখন বিকেল। চারিদিকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। তানিয়াদের বাড়ির বসার ঘরে বসে আছেন চৌধুরী পরিবার। ফয়সাল চৌধুরী 2 ছেলে আর 2 মেয়ে সহ 3 কর্তিকে নিয়ে এসেছেন। ছোটখাটো 3 রুমের এক সিমসাম দালান ঘর, সামনের দিকে বড় একটি বসার ঘর আর পাশে একটি রান্নাঘর। তানিয়ার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন একসময়, তাদের অবস্থা অনেক ভালো থাকলেও বর্তমানে তাদের অবস্থা ততটাও ভালো নয়। তানিয়ার বাবা শরীফ উদ্দিন স্ট্রোক করে বিগত 4 বছর ধরে শয্যাশায়ী। তানিয়ার মা রাজিয়া খাতুন টুকটাক টিউশনির পাশাপাশি সেলাই কাজ করে সংসার চালান। তার পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ, সব মিলিয়ে অনেক টানাপোড়েনে দিন যায় তাদের। রাজিয়া খাতুন ব্যস্ত হয়েছেন মেহমানদের আপ্যায়নে। হঠাৎ করে তাদের সবার আগমন তার কাছে অজানা, তবে যত্ন আদ্যির কমতি রাখছেন না। নীলা আর মিলা তানিয়াকে নিয়ে দরজায় খিল দিয়েছে, মূলত তানিয়াকে মন ভরে সাজাচ্ছে নীলা। রাজিয়া খাতুনের এত ব্যস্ততায় হাত ধরে তাকে পাশে বসালেন মিতা চৌধুরী। এত ব্যস্ত হচ্ছেন কেন আপা? বসেন এখানে। ফয়সাল চৌধুরী গলা ঝেড়ে প্রসঙ্গ তুললেন। বলছিলাম কি আপা, আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিলাম। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন রাজিয়া খাতুন। মুচকি হাসলেন তিনি। আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই আপা, আপনি কি আমাদের প্রস্তাবটি গ্রহণ করবেন? আশ্চর্য নয়নে তাকালেন তিনি। এত বড় ঘর থেকে এত ভালো পরিবার এসেছে তার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে। তিনি ইতস্তত করলেন, কি বলেন ভাই সাহেব, কোথায় আপনারা আর কোথায় আমরা? আর মুখের কথা কেড়ে নিলেন ফয়সাল চৌধুরী। ছি ছি আপা, এমন কথা বলে লজ্জা দিবেন না। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ, ওকে আমাদের মেয়ে করে নিতে এসেছি, এই আবদারটুকু গ্রহণ করুন। এমন করে বলছেন কেন ভাই সাহেব, আপনাদের মতো পরিবারে আমার মেয়ে ভালো থাকবে সে বিশ্বাস আমার আছে, কিন্তু ওর বাবা, ওসব আপনি চিন্তা করবেন না। আমরা কথা বলবো শরীফ ভাইয়ের সাথে, চলুন। শরীফ উদ্দিনের সাথে কথা বলার উদ্দেশ্যে উঠে দাঁড়ালেন ফয়সাল চৌধুরী। রাজিয়া খাতুন সামনের পথ দেখিয়ে হেঁটে চললেন তাদের নিয়ে। ফয়সাল চৌধুরীর পেছনে পেছনে 3 কর্তিও এসেছেন। বিছানায় শুয়ে আছেন শরীফ উদ্দিন, তার এক পাশ প্যারালাইজড। ফয়সাল চৌধুরী তার পাশে বসে হাতে হাত রেখে কৌশল বিনিময় করলেন। মলিন হাসলেন শরীফ উদ্দিন। আপনাদের কথা আমার মেয়ের মুখে অনেক শুনেছি, কখনো দেখা হবে ভাবিনি। চমৎকার হাসলেন ফয়সাল চৌধুরী। এখন তো হরহামেশাই দেখা হবে, আপনাকে বেহাই বানাতে এসেছি যে। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন তিনি। পরপর ঘাড় বাঁকিয়ে স্ত্রীর পানে তাকালেন, তিনি মাথা নাড়লেন। ইতস্তত করলেন তিনি, এসব কি বলেন ভাই? আপনাদের মতো। তাকে থামিয়ে দিলেন ফয়সাল চৌধুরী। আর কোনো কথা শুনছি না, মেয়েকে নিয়ে আসুন। পরপর গলা উঁচিয়ে ডাকলেন নীলাকে। 2 মিনিটের মাথায় তানিয়াকে নিয়ে হাজির হয়েছে সে। মেয়েকে দেখে মলিন হাসলেন রাজিয়া বানু। মিতা চৌধুরী এগিয়ে গিয়ে তানিয়াকে আগলে নিয়ে আসলেন। ফয়সাল চৌধুরী হেসে বললেন, তাহলে দিনক্ষণ পাকা করে ফেলি। লাল রঙের বর্গাকার ছোট বক্স থেকে একটি স্বর্ণের রিং বের করে তানিয়াকে পরিয়ে দিলেন মিতা চৌধুরী। শরীর উদ্দিন হেসে বললেন, আপনাদের সুবিধা মতো দিন পাকা করে ফেলুন, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আগামী মাসের 2 তারিখ আমরা আসছি আপনাদের মেয়েকে আমাদের মেয়ে করে ঘরে তুলতে। কি বলেন?
দ্বিধাগ্রস্ত চোখে একে অপরের দিকে তাকালেন শরীফ উদ্দিন ও রাজিয়া খাতুন। শরীফ উদ্দিন দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেন, আজকে তো 24 তারিখ, এত তাড়াতাড়ি? না মানে বলছিলাম ভাই, আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে। জিভ কাটলেন ফয়সাল চৌধুরী। এমন কথা বলে লজ্জা দিবেন না ভাই, আমরা শুধু আপনাদের মেয়েকে চাই। আর আপনারা যদি কোনো আপত্তি না করেন তবে বিয়েতে আপনাদের সম্পূর্ণ খরচ আমরা বহন করতে চাই। রাজিয়া খাতুন মিনমিন করলেন, এমন কথা বলবেন না ভাই সাহেব, আমাদের একটা মাত্র মেয়ে, তাকে আমরা এভাবে অন্যের খরচে বিয়ে দিব? এটা মানতে পারবো না। আর আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া না থাকে তাহলে বিয়ের আর তেমন কোনো আহামরি খরচ নেই, কেননা আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, আমরা শুধু ঘরোয়া আয়োজন করে মেয়েকে তুলে দেব। তবে আপনারা যদি শখানেক লোক নিয়ে আসেন তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। নিশ্চিন্তে থাকুন আপা, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমরা শুধু কাজী নিয়ে আর নিজেদের কয়েকজন লোক নিয়ে আসবো, আপনাদের কোন ঝামেলা করতে হবে না। বিস্তর হাসলেন স্বামী স্ত্রী দুজনে। ফয়সাল চৌধুরী হেসে উঠে দাঁড়ালেন। এবার তাহলে আসি ভাই। বাদ সাধলেন রাজিয়া খাতুন। সে কি কথা ভাই, না খাইয়েই চলে যাবেন? রাতের খাবারটা অন্তত খেয়ে যান। খুব শীঘ্রই তো আসছি আপা, তখন পেট পুরে খাবো আজ, তবে আসি। তানিয়ার থেকে বিদায় নিয়ে ছুটে এসেছে দুবোন। মিলা এসে জড়িয়ে ধরেছে আরাফকে, প্রফুল্ল চিত্তে চেঁচিয়ে যাচ্ছে, এ ভাইয়া তোমার বিয়ে হবে, আমরা অনেক মজা করব। আলতো হাসল আরাফ। প্রশ্নসূচক দৃষ্টিতে নীলার পানে তাকালো। নীলার বুঝতে পেরে বলে উঠল, আর মাত্র 1 সপ্তাহ ভাইয়া, আগামী মাসের 2 তারিখ বিয়ে। এবার কিন্তু আমাদের ট্রিট দিতে হবে, বাকিটা বিয়ের পর উসল করে নেব। মাথায় চাটি মারল আরাফ। ওরে বুঝি করাচ্ছি তোকে উসল, কোনো ট্রিট ফিট নেই, আর না তোকে বিয়ের সময় 1 টাকা দিব। নীলা কিছু বলতে যাবে তার আগেই গম্ভীর হয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলে উঠল আয়ান, আরাফ, ডোন্ট টাচ মাই ওয়াইফ। থতমত খেল আরাফ, সে তো মাথায় একটু চাটি মেরেছে, টাচ করলো কোথায়? চেঁচিয়ে উঠল নীলা, আরে রাখো তো তোমার টাচ, তোমার ভাই বলছে আমাকে ট্রিট দিবে না, আমাকে 1 টাকাও দিবে না, তাহলে আমি এই বিয়ে এক্ষুনি ভেঙে দিব। আয়ান নির্বিকার উত্তর করল, যা ভেঙে দে। নীলা ছুটে গেল ফয়সাল চৌধুরীর দিকে, যিনি এখন এদিকেই আসছেন 3 কর্তিকে সাথে নিয়ে। তার ছুটে যাওয়া দেখে আরাফও ছুটে গেল তাকে আটকাবে বলে, পেছনে থেকে আয়ানও ছুট লাগালো, জোরে জোরে আবার চেঁচিয়ে যাচ্ছে, এই ডোন্ট টাচ, একদম টাচ করবি না ওকে। সবাই আহাম্মক বলে তাকিয়ে আছে। আয়ান গিয়ে চেপে ধরল নীলার হাত। দাঁত কিরমির করে বলল, তুই আমার বউ হয়ে কটা টাকার জন্য আর একটা ট্রিটের জন্য এমন ছেছরামি করছিস নীল? নীলা ঝাড়া মেরে ছাড়িয়ে নিল তার হাত। কিসের তোমার বউ? আগে আরাফ ভাইয়ের ভাবি, তারপর বোন, তাহলে আমি ছেছরামি করব না তো কে করবে? আমাকে ট্রিট না দিলে এই বিয়ে হবে না, আর টাকা না দিলে কিছুতেই বাসর ঘরে ঢুকতে দিব না। গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন ফয়সাল চৌধুরী, কি হচ্ছে এখানে? হতভম্ব হয়ে তাকিয়ে আছে আয়ান। কি বলল এই মেয়ে? কিসের তোমার বউ? আগে আরাফ ভাইয়ের ভাবি। ওকে এখন কে বুঝাবে ভাই, যে কারো বউ ছাড়া ভাবি হওয়া যায় না? মেকি হাসল। আরাফ বাবাকে উত্তর দিল, কিছু না বাবা, চলো আমরা যাই। নীলার দিকে তাকিয়ে ফিসফিস করল, তুই সব পাবি বোন, তোকে ট্রিট না দিয়ে বিয়ে করব না, আর তোকে টাকা না দিয়ে বাসর ঘরে ঢুকবো না। এবার চল প্লিজ, সবার সামনে মান ইজ্জত নিয়ে টানাটানি করিস না। বাঁকা হাসল নীলা, ভাব নিয়ে নাকের নিচে আঙুল টানল। ঠেরা চোখে তাকিয়ে আছে আয়ান। সে তো এখন রীতিমতো ভিমরি খাবার মতো অবস্থা, তার বউ হয়ে নাকি এই মেয়ে এমন ছেছরামি করে। ভাবা যায় কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। আজ আরাফের বিয়ে। সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব। কখন বর নিয়ে বউ আনতে যাবে তারই অপেক্ষা। আয়ান তখন আয়নার সামনে শার্ট ইন করছে। সাদা শার্টের সাথে কালো ব্লেজার পরবে সে। কপালের উপর ঝুঁকে পড়া চুলগুলো পেছনে ঠেলে সেট করে নিয়েছে। 2টা লেহেঙ্গা আর 2টা শাড়ি দুহাতে চেপে ধরে সেখানে হাজির হলো নীলা। বিছানার উপর ফেলে দিয়ে বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, উফ, এগুলো এত ভারী, আমার তো একটুর জন্য জানটা বেরিয়ে যায়নি। তাচ্ছিল্য করে হাসল আয়ান। হা, যেই না পুঁটি মাছের শরীর 2টা শাড়ি বয়ে আনতে পারে না। তেতে উঠল নীলা, তোমাকে কিছু বলছি আমি। এতই যখন হাতির মতো শরীর নিয়ে বড়াই করছো তাহলে দেখি তো এক হাতে এই সব কটা শাড়ি আর লেহেঙ্গা তুলে দেখাও।
শুধু এই শাড়ি আর লেহেঙ্গা কেন, আমি তো তোকেও এক হাতে উঠাতে পারবো, দেখবি। মুখ ছামটা দিল নীলা। দেখতে হবে না আমার, এখন বলো তো কোনটা পরবো, শাড়ি নাকি লেহেঙ্গা? শাড়ি পরো বেবিগার্ল, তোমাকে শাড়িতে খুব ভালো মানায়। লাজুক হাসলো নীলা, দুহাতে দুইটি শাড়ি তুলে ধরল তার সামনে। কোনটা পরবো? তার দুই হাতে ধরে রাখা দুইটি শাড়ির দিকে তাকালো আয়ান। বাম হাতের ডার্ক গ্রিন কালার শাড়িটা তার খুব মনে ধরেছে। সে চোখে ইশারা করল, এটা পরো। শাড়ির সাথে ব্লাউজ আর পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। আয়ান নিজেকে পরিপাটি করে বিছানায় বসে কেডস পড়ছে। তার কাজ শেষ হলে নিজেকে আরেকবার আয়নায় দেখে নিল। রুম থেকে বেরিয়ে যাবে তৎক্ষণাৎ ওয়াশরুমের ভেতর থেকে আওয়াজ আসলো, এসিপি সাহেব। পেছনে ঘুরে দাঁড়ালো সে। ফের ডেকে উঠল নীলা, এদিকে আসবে একটু। সে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল ওয়াশরুমের দরজায়। গায়ে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে নীলা। কপালে ভাঁজ ফেলে তাকালো আয়ান। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ব্লাউজের ফিতা টাইট করে বেঁধে ফেলেছি, এখন গিট্টু লেগে গেছে, খুলতে পারছি না। একটু হেল্প করো প্লিজ। ঠোঁটগোল করে নিঃশ্বাস ফেলল আয়ান। জীবনে কোনো কাজ ঠিকমতো করতে পেরেছিস তুই? গাল ফুলালো নীলা। সে কি ইচ্ছে করে গিট লাগিয়েছে নাকি? লেগে গেছে তো এখন কি করবে সে? পেছনে ঘুর। আয়ানের কথায় পেছনে ফিরে দাঁড়ালো সে। কিছুটা সময় নিয়ে ফিতা খুলে দিল আয়ান। ফিতা খুলতেই ব্লাউজ ঢিলে হয়ে ছড়িয়ে গেল পিঠ জুড়ে। নীলাকে পেছনে থেকে জড়িয়ে ধরল আয়ান। তার ঘাড়ে নাক ঘষে লম্বা করে নিঃশ্বাস টানল। আবেশে চোখ বুজে নিল নীলা। আলতো হাতে কাঁধের পাশে ইনারের ফিতা টেনে ছেড়ে দিল আয়ান। আর্তনাদ করে উঠল নীলা। আহো! কানের লতিতে ছোট করে কামড় বসালো আয়ান। দাঁত কিরমির করে বলল, ব্লাউজের গলা এত বড় কেন? গাল ফুলালো নীলা। তার জন্য তুমি ব্যথা দিবে আমায়? হ্যাঁ দিব, 100 বার দিব। তোর সাহস কি করে হয় নিজেকে এভাবে শো করার? আমি কি জানি এটা রেডি ব্লাউজ কিনেছি, গলা বড় হবে আমি জানতাম নাকি? এখন যখন পড়েছিস তখন দেখিসনি? মাথা নিচু করে মিনমিন করল সে। বুঝতে পারিনি। ধমকে উঠল আয়ান। চেঞ্জ কর। ধমকের সাথে কেঁপে উঠল নীলা। দু চোখে ভিড় করেছে নোনাজল। ধোপাদপ পা ফেলে বিছানা থেকে একটি লেহেঙ্গা তুলে চলে গেল ওয়াশরুমে। এই ব্লাউজের জন্য বকেছে তাকে, তাহলে আর শাড়ি পরবে না। আয়ান তখনও দাঁড়িয়ে আছে জায়গায়। তার মুখের উপর বিকট আওয়াজ তুলে দরজা দিল সে। ঘাড় বাঁকিয়ে হাসল আয়ান। মহারানী এবার খেপেছে। বেলা তখন প্রায় 12টা। আরাফকে নিয়ে সবাই রওনা দিয়েছেন তানিয়াদের বাড়ির উদ্দেশ্যে। বাবা, চাচা আর 2-4 জন বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন ও ছেলে মেয়েদের নিয়ে চৌধুরী বাড়ির 2 গাড়ি ছুটে চলেছে ব্যস্ত সড়কে। নীলা বসে আছে আয়ানের পাশে, কিন্তু মুখে কোনো কথা নেই। আরাফের ক্লোজ ফ্রেন্ড তাওসিফ, সে আপাতত নীলা আর আয়ানকে পরখ করছে। দুজনের হাবভাব তার কাছে ভালো ঠেকেছে না। কিছুক্ষণ পর রাতুলের কানে ফিসফিস করল, রাতুল ভাই। নীলা মনে হয় আয়ান ভাইয়ের সাথে ঝগড়া করেছে। ভ্রুকুচকে তাকালো রাতুল। দুজনকে একবার দেখে তাকে প্রশ্ন করল, তোর কেন মনে হলো এটা? দেখো না দুজন কেমন চুপচাপ বসে আছে, আর নীলাকে দেখছো না গাল ফুলিয়ে আছে। ঠোঁট টিপে হাসলো রাতুল। এনির কানে ফিসফিস করল, তোমরা মেয়েদের কি এটা জন্মগত স্বভাব? সারাক্ষণ ঝগড়া করবে নয়তো গাল ফুলিয়ে বসে থাকবে? তীক্ষ্ণ চোখে তাকালো এনি। তার চোখের চাহনি দেখেই ভড়কে গেল রাতুল। মিনমিন করে বলল, না মানে এমনি বলেছি আর কি, তোমাকে কিছু বলিনি। হে হে, এভাবে তাকিও না, জানেমান কেমন কেমন লাগে। বিরক্তি নিয়ে বাহিরে তাকালো সে। রাতুলের অগুচরে ঠোঁট টিপে হাসল। কেন জানি ছেলেটার পাগলামো গুলো এখন আর বিরক্ত লাগে না। মনে পড়ল সেদিন রাতের কথা। লজ্জায় লাল আভা ছড়ালো তার গাল জুড়ে। ইশকি পাগলামোটাই না করল সে। লজ্জায় 3 দিন কোনো কথা বলতে পারেনি তার সাথে। সে তো লজ্জায় তাকে এড়িয়ে গেছে, আর ছেলেটা ভেবেছে রাগ করেছে, এই নিয়ে আবার কত পাগলামো করল। ঠোঁট প্রসারিত হলো তার। আর চোখে তাকালো রাতুলের দিকে। সে তাওসিফের সাথে কথা বলায় ব্যস্ত। জানালা দিয়ে আসা দমকা হাওয়ায় তার পরিপাটি চুলগুলো এলোমেলো ভাবে উড়ছে। মুগ্ধ হলো এনি। জানালায় হাত রেখে তাতে গাল ঠেকিয়ে চেয়ে রইল অপলক। ছেলেটা মারাত্মক হ্যান্ডসাম, আয়ানের থেকে কোনো অংশে কম নয়। হাসলে গালে টোল পড়ে, তখন খুব ভালো লাগে দেখতে। থমকালো এনি। এত কি দেখছে ওকে? তার ভেতর সতা চেঁচিয়ে বলল, তুই দেখবি না তো কে দেখবে?
ও তোর জামাই, ওকে দেখার অধিকার একমাত্র তোরই আছে। লাজুক হেসে মাথা নুয়ালো সেই। জামাই কথাটা মনে পড়তেই কেমন যেন লজ্জা লাগছে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে তানিয়া। সুমি আর মারিয়া পাশে বসে আছে তার। তারা 2 দিন আগেই এসেছে এখানে, সাথে তাদের জামাই দুজনও এসেছে। ছোট হোক কিংবা বড়, বিয়ে বাড়িতে ঝামেলা থাকবেই। তানিয়ার বিয়ের সমস্ত ব্যাপার আয়োজন রাফিন আর মাহিম সামলিয়েছে। তানিয়ার বাবার এক ভাই, যার স্ত্রীর ভাইপো হয় মিতুন। এই মিতুনকে নিয়ে আরো 10 বছর আগেই তাদের মধ্যে মনোমালিন্য হয়। তারপর থেকে 2 ভাই আলাদা। তানিয়ার চাচা রফিক উদ্দিন তার 2 ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে অন্যত্রে চলে গেছেন। শরীফ উদ্দিন তো এখন শয্যাশায়ী, মেয়ের বিয়েতে দেখভালও করার মতন কেউ নেই। রাজিয়া খাতুনের এক ভাই এক বোন ছিলেন। তাদের এই করুণ অবস্থা দেখে ভাইও মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে। বোন সাফিয়া খাতুন তাও যোগাযোগ রাখেন উনার সাথে। তার এক মেয়ে আর ছোট এক ছেলে, সে তো আর এসব কিছু করতে পারবে না। তাদের এই অসময়ে রাফিন আর মাহিম নিজের পরিবারের মতো সবকিছু ভালো করেছে। বিয়ে বাড়ির মৃদু হইচই ঠেলে ভেসে এলো গাড়ির হর্নের আওয়াজ। কেঁপে উঠল তানিয়া, তার বুক টিপটিপ করছে। সুমি আর মারিয়া ছুটে গেল বাহিরের দিকে। নীলা এসে জড়িয়ে ধরল তাদের। নীলা, অ্যানি, মিলা আর আয়ানের কাজিন সেজুতি 4 জন চলে গেছে তানিয়ার কাছে। ছেলেরা সবাই আরাফকে নিয়ে বসেছে উঠানের কোণে সাজানো সোফায়। তানিয়াদের বাড়িতে মেহমান বলতে তেমন কেউ নেই। তাদের তো আত্মীয় স্বজন কেউ নেই, শুধু এক খালা আর তার ছেলে মেয়ে। আর পাড়া প্রতিবেশী কয়েকজন বয়োজ্যেষ্ঠকে দাওয়াত করেছেন রাজিয়া খাতুন। তানিয়ার খালাতো ভাই সিয়াম শরীফ উদ্দিনকে হুইলচেয়ারে করে নিয়ে এসেছে আরাফদের কাছে। ভদ্রতার খাতিরে সবাই দাঁড়িয়ে সালাম করল তাকে। প্রাণবন্ত হেসে উত্তর করলেন তিনি। সবাইকে বসতে বলে তিনি হাত রাখলেন আরাফের মাথায়। কান্নাভেজা কণ্ঠে বললেন, তোমাদের আমি পার্সোনালি চিনি না বাবা, আমার মেয়ের মুখে তোমাদের নাম অনেক শুনেছি, যতটুকু জেনেছি তোমরা অনেক ভালো মনের মানুষ। আমার একটা মাত্র মেয়ে, তাকে কখনো কষ্ট দিও না বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়েকে নিয়ে তুমি আর সংসার করতে পারবে না, তবে তাকে নিজ দায়িত্বে আমার কাছে রেখে যেও। তার হাত আগলে ধরল আরাফ। তাকে ভরসা দিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি বাবা, আপনার ফুলকে আমি কখনো কষ্ট দিব না। তাকে ফুলের মতো যত্ন করে রাখব। আপনি দেখে নিয়েন, তাকে কখনো অভিযোগ করার সুযোগ দিব না। চোখের জল মুছে আরাফের মাথায় হাত রেখে দোয়া দিলেন তিনি। চৌধুরী সাহেবেরা তখন কাজী নিয়ে ভেতরে প্রবেশ করেছেন। শরীফ উদ্দিনকে দেখে 4 জনে কৌশল বিনিময় করলেন। অতঃপর মেয়ের বাবা আর ছেলের বাবাকে সাক্ষী রেখে ছেলের কবুল নিশ্চিত করলেন। তানিয়ার সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হলে ভোজন পর্ব শেষ করে পরন্ত বিকেলে তারা ফেরার রাস্তা ধরলেন। অসুস্থ বাবা আর পরিশ্রমী মায়ের গলা জড়িয়ে অনেক কেঁদেছে তানিয়া। তাকে বড় করে পরের বাড়িতে পাঠাতে তার বাবা মায়ের আজ এত আয়োজন। মেয়েরা বুঝি এমনই হয়। এক জীবন বাবা মায়ের যত্ন আদরে বেড়ে ওঠে, অবশেষে তাদের ছেড়ে চলে যেতে হয়। রাত তখন ঘড়ির কাঁটায় 11টা বেজে 12 মিনিট। লিভিং রুমে সোফায় বসে আছে আরাফ, আর তাকে ঘিরে বসে আছেন তাদের কাজিন সমাজ। আজ বিকালের দিকে বাড়িতে মেহমানের আনাগোনা আরও বেড়ে গেছে, কেননা সবাইকে বৌভাতের দাওয়াত করা হয়েছে আর আগামীকাল বৌভাত। রাতের খাবারের পাট চুকিয়ে সবাই সবার ঘরে ফিরেছেন। মিতা চৌধুরী তানিয়াকে নিজ হাতে খাইয়ে দিয়ে আসছেন। বড়রা সবাই মুঠামুঠি নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেছেন। কিন্তু কাজিনরা তো আরাফকে ছাড়ছে না। বলে কিনা, তোমার বিয়ে খেতে পারিনি, বাসর সাজাতে পারিনি, তাতে কি হয়েছে, এখন তোমার টাকায় জমিয়ে পার্টি করব, 1 লক্ষ টাকার চেক না ধরিয়ে দিলে আজ এখান থেকে উঠছি না। আর তাদের সবার আগে রয়েছে নীলা। বলা যায় সে সবার লিডার। তার কথায় সবাই সহমত পোষণ করছে। ইতিমধ্যে আয়ান 3 বার এসে গেছে তাকে নিতে। কিন্তু এক পাও নড়েনি সে। নড়বে কি, সে তো আয়ানকে পাত্তাই দিচ্ছে না। সকালে তাকে বকেছিল মনে নেই। ভাইয়া, তুমি কি টাকা দিবে নাকি আমি তানিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়ব? আঁতকে উঠল আরাফ। অসহায় কণ্ঠে গুনগুন করে বলল, আমি কি বিয়ে করেছি আমার বউ নিয়ে তুই ঘুমানোর জন্য? তাহলে টাকা বের করছো না কেন? টাকা না দিলে আজ তোমাকে ছাড়ছি না। কিন্তু আমার কাছে তো কেশ নেই। চেক দাও। কাদো কাদো মুখ করে বসে রইল আরাফ। এমনি এমনি 1 লক্ষ টাকা দিয়ে দেবে?
মন তো মানছে না, খুব মায়া হচ্ছে টাকার জন্য, আবার বউয়ের কাছে যাওয়ার জন্য মন উতাল-পাতাল করছে। শেষে আর উপায় না পেয়ে তাদেরকে একটা চেক ধরিয়ে দিয়ে উঠে গেল সে। তানিয়ার কাছে তখন বসে আছে সুমি। আরাফ মনক্ষুণ্ণ হল। নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, এখন কি তোমাকেও চেক দিতে হবে নাকি শালিকা? ঠোঁট টিপে হাসল সুমি, মাথা নাড়িয়ে বলল, অবশ্যই, এতক্ষণ যে আপনার বউকে পাহারা দিলাম, আমার বকশিশ লাগবে না বুঝি? অসহায় কণ্ঠে মিনমিন করল আরাফ। কত দিব? বেশি না, 10,000 দিলেই হবে। আঁতকে উঠল সে, বুকে হাত রেখে আটকে আটকে বল, 10,000 আবার বলছো বেশি না? পকেটে হাত রেখে 6টি 1,000 টাকার চকচকা নোট বের করে ধরিয়ে দিল তাকে। এটাই আছে বোন, আপাতত এটাই নাও, নিচে 1,00,000 দিয়ে আসছি, বাকিটা ওখান থেকে উদ্ধার করে নিও। শব্দ করে হেসে উঠল সুমি, টাকা দিয়ে মুখের উপর বাতাস করে ভাব নিয়ে বলল, ঠিক আছে, আর বলতে হবে না। এ যা গুড শালিকা, এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি। চলে গেল সে। দরজা আটকে বড় করে নিঃশ্বাস ছাড়ল আরাফ। বাপরে, বদের হাড্ডিগুলো যেভাবে চেপে ধরেছিল, টাকা না দিলে বোধহয় একটুর জন্য জানটাই নিয়ে নিত। একবার নিজের দিকে তাকিয়ে নিজেকে ঠিকঠাক করে নিল সে, ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল বিছানার কাছে। বিছানার মধ্যখানে বসে আছে তানিয়া, মাথায় লম্বা করে ঘুমটা টানা। আরাফ হাত বাড়িয়ে তা সরিয়ে দিল মুখের উপর থেকে। ভেসে উঠল মায়াবী এক মুখের আদল। সে বিড়বিড় করল, মাশা আল্লাহ। নিচু কণ্ঠে ভেসে এলো সালামের সুর, আসসালামু আলাইকুম। মুচকি হেসে সালামের জবাব দিল সে, ওয়ালাইকুমুস সালাম। লাজুক হাসল তানিয়া, মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চলুন নামাজ পড়ে নিই। আরাফ সম্মতি দিল। দুজনে ফ্রেশ হয়ে নামাজ সেরে ক্লান্ত গা এলিয়ে দিল বিছানায়। তানিয়া গুনগুন করে বলল, লাইটটা অফ করে দিন, আমি ঘুমাবো। বিস্ফোরিত চোখে তাকালো আরাফ, বিয়ে করেছে কি ঘুমানোর জন্য? বিচলিত কণ্ঠে আর্তনাদ করে উঠল, কি বললে তুমি? এই মেয়ে এই বিয়ে করেছি কি ঘুমানোর জন্য? খিলখিল করে হেসে উঠল তানিয়া, প্রত্যুত্তরে হেসে হেসে বলল, তো বিয়ে করেছেন কি ঝগড়া করার জন্য? মাতাল করা হাসি দেখে দমে এলো আরাফ। তার সাথে ঘনিষ্ঠ হয়ে একপাশ থেকে জড়িয়ে ধরল তাকে। নরম তুলতুলে গালে আলতো করে চুমু খেয়ে ফিসফিস করল, বিয়ে করেছি তো বউকে আদর করার জন্য। লজ্জায় ঘুটিয়ে গেল তানিয়া। এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগল। আরাফ আরো ঘনিষ্ঠ হলো তার, দুহাতে রাজলায় তুলে ধরল মায়াবী মুখ। চোখে চোখ রেখে হাসকি স্বরে বলে উঠল, বিয়ে করেছি তোমায় ভালোবাসার জন্য, বিয়ে করেছি প্রতিনিয়ত তোমাতে হারানোর জন্য। আজ থেকে তুমি একান্তই আমার মায়াবতী। তোমাকে অনেক ভালোবাসি। চোখে রাখা চোখ নেমে গেল ঠোঁটে, লালচে ঠোঁটের পানে তাকিয়ে গলা শুকিয়ে আসলো তার। আর কালবিলম্ব করল না, মুহূর্তেই মিলিয়ে দিল চার ঠোঁট। আবেশে চোখ বুজে নিল দুজন। শক্ত পিঠের উপর দুহাতে বল প্রয়োগ করে তাকে আরো কাছে টানল তানিয়া। দুজন বিলীন হলো দুজনাতে। দুজন সাক্ষী রাখল এ ভালোবাসার রাতকে। আয়ানের দিকে পেছনে ফিরে শুয়ে আছে নীলা। আয়ান যত এগুচ্ছে সে আরো পিছিয়ে যাচ্ছে। তখন থেকে আয়ান কত কিছু বলে যাচ্ছে, কিন্তু তাতে তার ধ্যান নেই, সে নিশ্চুপ শুয়ে আছে। এবার বিরক্ত হলো আয়ান, দুহাতে চেপে ধরল তাকে বিছানার সাথে, দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে বলল, সমস্যা কি তোর? আমি কথা বলছি শুনছিস না? কাছে টানছি বুঝছিস না? ইগনোর করছিস কেন? ঠোঁট ভেঙে ঝড়ো করে কেঁদে উঠল নীলা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল আয়ান, এই মেয়ে এখন আবার কাঁদছে কেন? সে কিছু বলবে তার আগেই দুহাতে তাকে আঘাত করতে লাগলো সে। পেলব হাত দুটো মুষ্টিবদ্ধ করে একাধারে আঘাত করছে তার বুকে। তুমি আমাকে আর ভালোবাসো না? আমি পুরনো হয়ে গেছি তাই না? আর ভালো লাগে না আমাকে? আর থাকবো না আমি তোমার সাথে? তার দুহাত চেপে ধরে বুকের সাথে জড়িয়ে নিল আয়ান। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে ভালোবাসবো। রাগ হলে কি একটু বকতে পারি না? তুই কথা শুনিস না কেন, তাই তো রাগ হয়? নিশ্চুপে বুকের মাঝে পড়ে রইল সে, মাঝে মধ্যে ভেসে আসছে ফুফানোর আওয়াজ। আয়ান নিচু হয়ে চুমু খেল তার ঠোঁটে। কানের কাছে গুনগুন করে বলল, একটু আদর করি সোনা। খুব আদর করতে ইচ্ছা করছে। লজ্জায় তার বুকের সাথে আরো মিশে গেল সে। আয়ান বেসামাল হলো। তাকে বিছানায় শুইয়ে দিয়ে ঝুঁকে গেল তার উপর।
ঠান্ডা হাওয়া গরম হলো দুজনের নিঃশ্বাসে। দুজন হারালো প্রেমের জোয়ারে। এই রাত আর দুজনের ভালোবাসা এক অমলিন প্রেমের সাক্ষী। আজ আরাফের বৌভাত। সকাল থেকে চৌধুরী বাড়িতে মেহমানদের আনাগোনা আরো বেড়ে গেছে। বড় ছেলের বৌভাত করা হয়নি, আবার ছোট ছেলের বিয়ের আয়োজন জমকালো ভাবে করা হয়নি, সব মিলিয়ে এখন বড় করে বৌভাতের আয়োজন করা হয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার ঢল নেমেছে চৌধুরী বাড়িতে। বাড়ির গিন্নিরা সকাল থেকে রান্নাঘরে পড়ে আছেন, এত এত মানুষের নাস্তা পানি আর আপ্যায়নে ব্যস্ত তারা। তাদেরকে হাতে হাতে সাহায্য করছেন মর্জিনা খালা আর আমিনা খালা। বাড়িতে যে কোনো আয়োজনে বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদেরকে আনা হয়। সবাই যখন রান্নাঘরে ব্যস্ত, নীলা তখন এসেছে আয়ানের জন্য কফি নিতে। অনেকক্ষণ হয়ে গেছে আয়ান তাকে কফির জন্য পাঠিয়েছে। মাঝ রাস্তায় বান্ধবীদের সাথে গল্প করতে দাঁড়িয়ে কফির কথা ভুলে বসেছিল। সারা রাত তাকে জ্বালিয়ে সারা সকাল নাক ডেকে ঘুমিয়েছে। এখন উঠে আবার তাকে অনেক ছেড়েছে। কেন সে তাকে ঘুমে রেখে উঠে গেল, কেন সে তার সাথে ঘুম থেকে উঠেনি? বাড়ি ভর্তি মেহমান আর সে নাকি জামাই নিয়ে পড়ে পড়ে ঘুমাবে। বেটা হিটলারের না থাকুক, তার তো লাজ লজ্জা আছে। নাক মুখ ফুলিয়ে মিতা চৌধুরীকে বলল, আম্মু তোমার ছেলের জন্য কফি দাও। নীলার মুখ পানে তাকিয়ে মৃদু হাসলেন তিনি। ভেজা হাত আঁচলে মুছে থুতনি ধরে তার ফুলানো মুখ উঁচু করে ধরলেন। মুখটা কেমন বানিয়ে রেখেছিস কেন? বকেছে আমার ছেলে। দ্বিধাহীন কণ্ঠে নালিশ করল সে। তো বকবে না? সারাক্ষণ তো শুধু ঝাড়ির উপর রাখে। তোমার ছেলের মুখে কি ভালো কথা আছে? জন্মের সময় তোমার ছেলের মুখে মধু দাওনি আম্মু, এটাই তার প্রমাণ। রুমে চল, তারপর দেখাচ্ছি। পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজে চমকে উঠল নীলা। আর চোখে তাকালো রান্নাঘরের দরজায়। বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে আয়ান। কখন পাঠিয়েছিলাম তোকে? এখানে এসে নালিশ ঠুকছিস? বেয়াদব, রুমে চল, তারপর তোকে দেখাচ্ছি। মৃদু হেসে দুপাশে মাথা নাড়লেন মিতা চৌধুরী। নীলা কাদো কাদো কণ্ঠে বলে উঠল তাকে, দেখেছো আম্মু, দেখেছো? এখন আবার থ্রেট দিচ্ছে আমায়। আমি থাকবো না তোমার ছেলের সাথে। ওদের কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে সবাই। মিতা চৌধুরী নীলাকে সান্ত্বনা দিলেন, ও কিছু করলে আমাকে এসে বলবি, ঠিক আছে? আবার ছেলের দিকে তাকিয়ে শাসালেন তাকে, শুধু শুধু মেয়েটার সাথে এমন করিস কেন তুই? একদম বকাবকি করবি না, না হলে কান মুচড়ে দিব। বিরক্তিতে সূচক শব্দ করল আয়ান। মা, তুমিও এই বাদরের সাথে সাথে লাফাচ্ছ? ও কি দুধে ধোয়া তুলসী? আমার কোনো কথা শুনেও একটু ধমক দিতেই আবার চলে আসছে নালিশ ঠুকতে। সালমা চৌধুরী চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকালেন। শক্ত কণ্ঠে শাসালেন তাকে, ওর কথা শুনিস না কেন তুই? ভালো মেয়েরা স্বামীর কথা অমান্য করে না। আর যেন এসব না শুনি। রুমে যা, তোরা কফি পাঠিয়ে দিব। ঠায় দাঁড়িয়ে রইল সেই। এখন কিছুতেই রুমে যাওয়া যাবে না। যেভাবে বলেছে রুমে আয় দেখাচ্ছি, এমনি এমনি নিশ্চয়ই ছেড়ে দেবে না। তার ভাবনা চিন্তার মধ্যে ধমকে উঠল আয়ান। কি হলো আম্মু, কি বলল শুনিসনি? রুমে আয়। সে ভেবেছিল যাবে না, কিন্তু আয়ানের শক্ত চোখের চাউনি উপেক্ষা করতে পারল না। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল তার পিছু পিছু। রুমে পা রাখতেই শোনা গেল দরজার খের খের আওয়াজ। আয়ান দরজা বন্ধ করেছে। কেঁপে উঠল নীলা, আর চোখে তাকালো আয়ানের দিকে। সে তার দিকেই এগিয়ে আসছে। তার পায়ে পায়ে পিছিয়ে গেল নীলা। চিলের মতো ছু মেরে তাকে ধরে ফেলল আয়ান। দুহাতের বাঁধনে আটকে রেখে ঘনিষ্ঠ হলো তার সাথে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার মুখে ভালো কথা নেই না? যখন মিষ্টি মিষ্টি কথা বলি, আদর করি, তখন তো লজ্জায় মিয়ে যাও। বাবা গো, কি লজ্জা ম্যাডামের! আর মায়ের কাছে নালিশ করা হয় আমার মুখে ভালো কথা নেই? কাপা কাপা কণ্ঠে মিনমিন করে বলল সে। আর বলবো না? কেন বলবি না কেন? আয় তোকে মধুর পাওয়ার দেখাই। নিজের মুখ একপাশে সরিয়ে বাধা দিল সে। না না, আমার ভুল হয়ে গেছে, পাওয়ার দেখাতে হবে না। বাঁকা হাসল আয়ান। আরো ঘনিষ্ঠ হলো তার সাথে। দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই। নীলার দিকে ঝুঁকে তাকে চুমু খেতে যাবে, তৎক্ষণাৎ ঠুকা পড়ল দরজায়। মর্জিনা খালা গলা ছেড়ে ডাকছেন তাদের। মামুনি, কফি নিয়ে আইসি। বড় করে নিঃশ্বাস টেনে নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে ছেড়ে দিল আয়ান। দাঁতে দাঁত পিষে হিসহিসিয়ে বলল, তোর কপাল ভালো তাই ছাড়া পেয়ে গেছিস। নয়তো এই শীতের মধ্যে এখন আবার শাওয়ার নিতে হতো তোকে। ফুস করে নিঃশ্বাস ছেড়ে দরজার দিকে ছুটে গেল নীলা।
মনে মনে মর্জিনা খালাকে অসংখ্য ধন্যবাদ দিল, আজ জুর বাঁচান বাঁচিয়েছে খালা। দুপুরের রোদের কোমল আলো ছড়িয়ে পড়েছে সাদা প্যান্ডেল ঢাকা ছাদে। বাতাসে মৃদু গন্ধ বিরিয়ানির, কাবাবের, আর ঘিভাজা জর্দার। তানিয়া বসে আছে আলাদা করে সাজানো ছাদের এক কোণে। মাথা ঢাকা নরম সিল্কের ওড়নায়, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাজুক হাসি। তাকে ঘিরে বসে আছে বান্ধবীরা, সাথে আরো যত কাজিন, আত্মীয়, অনাত্মীয় যারা রয়েছে সকলেই এখন নতুন বউকে ঘিরে আছে। আরাফ তার পাশেই বসা ছিল, কিছুক্ষণ পূর্বে বাবার ডাকে নিচে গেছে। ছেলেরা সবাই একপাশে বসে নিজেদের মতো গল্প আড্ডায় মেতেছে। রাফিন এসেছে হাতে করে এক বাটি আঙ্গুর নিয়ে। সুমি তখন সবার সাথে সফট ড্রিঙ্কস পান করছে। রাফিন মৃদু ধমক দিল তাকে। এসব অস্বাস্থ্যকর খাবার কেন খাচ্ছ তুমি? মানা করেছি না এসব খাবে না। নাও এটা খাও। হাতের ড্রিঙ্কসের ক্যান কেড়ে নিয়ে আঙ্গুরের বাটি ধরিয়ে দিয়েছে তার হাতে। সুমি অস্বস্তি নিয়ে তাকালো চারপাশে সবাই কেমন করে তাকিয়ে আছে। রাফিন চলে গেছে তাকে আঙ্গুর ধরিয়ে দিয়ে। সবাই হৈ হৈ করে উঠল। অহ কি কেয়ারিং ভাইয়া আমাদের। লাজুক হাসল সুমি, তার প্রেগন্যান্সির 4 মাস চলছে। পাতলা ফিনফিনে পেট আগের তুলনায় কিছুটা ফুলে উঠেছে। মাথায় শীতল হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো সুমি। রাকিবা চৌধুরী দাঁড়িয়ে আছেন তার পাশে। তাকে দেখে তার লাজুক হাসি বিস্তৃত হলো। তিনি মন ভরে দোয়া দিলেন তাদের। একাকী ছেলেটার তুমিই একমাত্র সম্বল মা, দোয়া করি তোমাদের সোনার একটা সংসার হোক। সব সময় দুজন দুজনের পাশে থেকো। যত ঝড় ঝাপটা আসুক না কেন কেউ কাউকে ছেড়ে যেও না। ছলো ছলো চোখে তার মুখপানে তাকালো সুমি। ভাঙা কণ্ঠে মিনমিন করল, দোয়া করবেন আন্টি আমি যেন সব সময় তার পাশে থাকতে পারি। মাশা আল্লাহ আমাদের পুতুলকে কি সুন্দর লাগছে গো। নারী কণ্ঠের আওয়াজে সবাই সামনে তাকালো। রাজিয়া খাতুন আর সাফিয়া খাতুন দাঁড়িয়ে আছেন। তাদের আসতে অনেকটা দেরি হয়েছে। এই মাত্র ছাদে পা রেখেছেন তারা। সাফিয়া খাতুনের কথায় লাজুক হেসে মাথা নুয়ালো তানিয়া। মেয়েরা উঠে তাদের বসতে দিল। তারা বসলেন না, মেয়েকে দেখে আবার নিচে চলে গেলেন, শুধু তো মেয়ের কাছে বসলেই হবে না। বেআইনের সাথে তো এখনো জমিয়ে আলাপ করা বাকি। হ্যালো গার্লস, আমার কি জায়গা হবে এখানে? কারো চঞ্চল কণ্ঠের আওয়াজে পেছনে ফিরে তাকালো সবাই। রাতুল আর আরাফ দাঁড়িয়ে আছে। আরাফকে দেখে মেয়েরা এক সাইড হয়ে তানিয়ার পাশে বসতে দিল তাকে। রাতুল আর্তনাদ করে উঠল, আমাকে কি জায়গা দিবে না তোমরা? আমি কোথায় বসবো? দাঁত কিরমির করে তার দিকে তাকিয়ে আছে এনি। এত এত মেয়ের মাঝে সে কেন বসবে? আর চোখে তাকে দেখে বাঁকা হাসল রাতুল। হাহ, বিদেশিনী ভাঙবে তবু মুচকাবে না। তানিয়ার পাশে মেয়েদের মাঝে আয়ানের কাজিন সেজুতির পাশে একটু জায়গা ফাঁকা আছে। রাতুল ইশারা করল সেখানে। আমি কি ওখানে বসতে পারি? নীলা ফতাফত উত্তর করল, আপনি এনি আপুর পাশে না বসে এখানে কেন বসবেন? রাতুল হাওয়ায় উড়িয়ে দিল তার কথা। আরে রাখো তো, তোমার আপু ওই দিকে জায়গা ফাঁকা নেই, আর থাকলেও বা কি শালিকাদের মাঝে কি দুলাভাই একবার বসতে পারে না? আর কেউ কিছু বলার আগেই ধপ করে সেখানে বসে পড়ল রাতুল। এত এত মেয়েরা চারপাশে ভিড় করে আছে বিধায় গায়ের সাথে গায়ে একটু ঘেঁষাঘেঁষি হচ্ছে। কিন্তু সে বিনা সংকোচেই সেখানে বসে আছে। আর সহ্য হলো না এনির। সে ধোপাদপ পা ফেলে চলে গেল সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট টিপে হাসল রাতুল। বাবা বলছিলেন আমরা যদি আজকে তোমাদের ওখানে গিয়ে কাল ফিরে আসি তবে কি তুমি খুব মন খারাপ করবে? আরাফের কথায় কিছুটা অবাক হলো তানিয়া। নিয়মানুযায়ী আজকে বৌভাত শেষে তার বাবার বাড়ি গিয়ে 2 দিন থাকার কথা, তবে তার শ্বশুরমশাই একদিন কমিয়ে দিচ্ছেন কেন? সে সংশয় নিয়ে প্রশ্ন করল, কিন্তু কেন? দাদা ভাই চাইছিলেন আমরা হানিমুনে যাই না, মানে সবাই মিলে ঘুরতে যাই। তো ভাইয়া বলেছিল আমার বিয়ের পর যাবে, এখানে বিয়ে হতে হতে তো অনেক দিন চলে গেল, এখন দাদা ভাই চাইছেন আমরা আগামীকালকেই চলে যাই। কাল তোমাদের ওখান থেকে ফিরে আমরা বের হব। কোথায় যাব? বান্দরবন। বাবা তোমার আম্মুর সাথে কথা বলে নিবেন, আমরা আজ তোমাদের ওখানে যাচ্ছি আর কাল ফিরে বান্দরবন যাচ্ছি। তখন থেকে কি ফুসুর ফুসুর করছিস ভাই? আমাদের শোনা। রাতুলের কথায় গলা ঝেড়ে কাশল আরাফ। ওসব তোমাকে বলতে যাব কেন? আমার বউয়ের সাথে আমার কথা থাকতে পারে না? অহ! একসাথে চেঁচিয়ে উঠল সবাই। তানিয়া লাজুক হেসে মাথা নুয়ালো। আরাফ ভ্রুকুঁচকে তাকালো সবার দিকে। তোরা এমন করছিস কেন?
আজব বউ আছে, বউয়ের সাথে কথা বলবো না। হুম হুম শব্দ তুলে হাসছে সবাই। কেউ আবার কারো গায়ের উপর ঢলে পড়ছে। আরাফ ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে, কি এমন বলল ভাই, সবাই এমন করছে কেন? আমার বউ কোথায় আছে, গিয়ে দেখে আসি ভাই, পরে আবার ঘরে তুলবে না। হাসির উপর হাসির জোয়ার নামছে। সবাই গা দুলিয়ে হাসছে। রাতুল চলে গেছে হেলেদুলে, এখন আবার বউয়ের রাগ ভাঙাতে হবে। সারা বাড়ি খুঁজে তন্ন তন্ন করেছে, কোথাও এনি নেই। কিছুটা চিন্তিত হলো রাতুল। রাগ করে আবার বাপের বাড়ি চলে গেল না তো। পরপর আবার মনে পড়ল বাপের বাড়ি তো এদেশে নেই, সেখানে তো এত তাড়াতাড়ি যেতে পারবে না, তাহলে গেল কোথায়? কিছুটা ভাবুক হলো সে। মনে পড়ল তার বাড়ির কথা। হায় আল্লাহ, বউ আবার রাগ করে জামাইয়ের বাড়ি চলে গেল না তো। যেই ধানিলঙ্কা মেয়ে, নিশ্চয়ই আজ তাকে ঘরে তুলবে না। ব্যস্ত পায়ে ছুটে গেল বাহিরের দিকে। আয়ান তখন বাহির থেকে ভেতরে আসছে। জরুরি কাজে সে শপে গিয়েছিল, এক হাতে দুটি ব্যাগ আর অপর হাতে ফোন চালিয়ে হেঁটে আসছে বাড়ির ভেতর। রাতুলকে এভাবে ছুটতে দেখে জিজ্ঞাসা করল, এমন ষাঁড়ের মতো ছুটে কোথায় যাচ্ছিস? বউ রাগ করে জামাইয়ের বাড়ি চলে গেছে ভাই, আজ কপালে শনি আছে। রাতুলের অগুচরে ঠোঁট টিপে হাসল আয়ান। বাগানে ডাল ভাঙছে দেখলাম, মনে হয় তোকে কেলানি দিবে। আতঙ্কিত হয়ে বুক চেপে ধরল সে। কি বলিস ভাই, শেষমেশ বউয়ের হাতে মার খেতে হবে? তোর মতো লাফাঙ্গাদের বউ দিনে একবার উদুম কেলানি দেয়। তোর তো কপাল ভালো, ভদ্র পরিবারে বিয়ে করেছিস, তাই এখনো কেলানি খাসনি। তবে যতটুকু বুঝতে পারছি আজ খেতে যাচ্ছিস, বেস্ট অফ লাক দোস্ত। আয়ান হেলেদুলে চলে গেছে বাড়ির ভেতর। রাতুল সতর্ক চোখে চারপাশে তাকালো। না, বউকে আশেপাশে দেখা যাচ্ছে না। সে বাগানের দিকে ছুটে গেল। বউয়ের কাছে স্বেচ্ছায় ধরা দিবে সে। শুনেছে আত্মসমর্পণের আসামিদের নাকি কিছু সাজা মওকুফ করা হয়। হাতে একটি কাঠগোলাপের ডাল নিয়ে সেটা দিয়ে জবা গাছের ডালে একাধারে আঘাত করছে এনি। এটা তার অনেক পুরনো অভ্যাস, রাগ হলে হাতের কাছে যা পায় তা নিয়ে এভাবে রাগ নিয়ন্ত্রণ করে। রাতুল চুপি চুপি গিয়ে পাশে দাঁড়ালো তার। নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, কি করছো বউ? কোনো জবাব আসলো না। সে ফের জিজ্ঞাসা করল, কথা বলবে না? এনি নিশ্চুপ। রাতুল প্রশ্ন করল, রাগ করেছো? এনির কোনো সাড়া না পেয়ে কাঁধে হাত রাখল তার, অমনি বিদ্যুতের বেগে ঝটকা মেরে তার হাত ফেলে দিলেনি। সঙ্গে গর্জন করে উঠল, ডোন্ট টাচ মি। আতঙ্কিত রাতুল চারপাশে চোখ বুলিয়ে দেখছে কেউ দেখল নাকি। বউ ঝাড়ছে এসব যদি লোকে দেখে তবে মান ইজ্জত কিছুই আর থাকবে না। আশেপাশে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল, রেগে আছো কেন? গর্জে উঠল এনি, আমার কাছে কেন এসেছেন? ওই মেয়েদের কাছে বুঝি জায়গা হয়নি? গালের ভেতর জিভ ঠেলে হাসি আটকাল সে। ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল, জেলাস? দ্বিগুণ চওড়া গলায় চেঁচিয়ে উঠল সে। আপনার মতো অসভ্য পুরুষের জন্য এই এনি জেলাস হবে? ইন ইউর ড্রিম। অসভ্যতামির কি করলাম? ডজন খানেক মেয়ের মাঝে গা ঘেঁষে যে বসে আড্ডা মারে তাকে সভ্য বলে? উফ ডার্লিং, তোমাকে যে কি লাগছে না, একেবারে পাকা টমেটোর মতো, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। রাগে ফুসফুস করছে এনি। নাক ফুলিয়ে গর্জন করে বলল, আপনি চলে যান আমার চোখের সামন থেকে, না হলে আমি যে কি করব আমি নিজেও জানি না। ভালোবাসো না তাহলে জেলাস হচ্ছ কেন? এবার কিছুটা ঝিমিয়ে আসলো সে। সত্যিই তো, কিসের দায় এত খারাপ লাগছে তার? কেন তখন কষ্ট হচ্ছিল এত মেয়ের মাঝে তাকে দেখে? এটা কি ভালোবাসা? ওকে তাহলে এবার থেকে মেয়ে নিয়ে শুবোয়া। মুখ ভেঙে দেব তোর, আরেকবার এই কথা মুখে আনলে তোর মুখের জায়গায় মুখ থাকবে না। পেলব হাত দিয়ে চেপে ধরেছে রাতুলের শক্ত চোয়াল। রাগে গুজগজ করছে সে। যেন পারছে না এখনই তার মুখ থেতলে দিতে। অপলক চোখে তার রাগে লাল হওয়া মুখের পানে তাকিয়ে আছে রাতুল। তার চোখে চোখ পড়তেই ঝাড়া মেরে তাকে ছেড়ে দিলেনি। দুহাতের বাঁধনে তাকে আগলে নিল রাতুল। কপালে চুমু খেয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমায় ভালোবাসো, এটা মেনে নিতে পারছো না? তুমি আমায় ভালোবাসো সিন্ড্রেলা? দেখলে তো আমার পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারো না, এটা কি ভালোবাসা নয়? অকপটে জবাব দিল সে, না ভালোবাসা নয়, আমি আপনাকে ভালোবাসি না। ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। ভাবলেশহীন উত্তর দিল, ওকে তাহলে হোটেলে যাচ্ছি আমি, আজ রাতে আর ফিরছি না। সে হাতের বাঁধন ছেড়ে দিতে চাইলে দুহাতে তার পিঠ আঁকড়ে ধরল এনি।
প্রশস্ত বুকে মুখ গুজে দাঁত কিরমির করে হিসহিসিয়ে বলল, মেরে ফেলব একদম। শব্দ করে হেসে উঠল রাতুল। শক্ত করে জড়িয়ে ধরল তাকে। নেশালো গলায় ভালোবাসার স্বীকারোক্তি করল, লাভ ইউ জানেমান। হুম। হুম কি উত্তর দাও? হুম। ওকে তাহলে যাচ্ছি আমি। ভালোবাসি। আবেশে চোখ বুজে নিল রাতুল। কত সাধনার পর আজ ভালোবাসার মানুষটা ভালোবাসার স্বীকারোক্তি দিল। শীতল স্রোত বয়ে গেছে হৃদয় জুড়ে। দুজনে দাঁড়িয়ে আছে প্রেমালিঙ্গনে। তাকে শক্ত হাতে বাঁধনে বুকের সাথে আরো মিশিয়ে নিল রাতুল, পরপর কয়েকটা চুমু খেল চোখে মুখে। ইস, ভালোবাসায় এত শোক কেন? সূর্য তখন পশ্চিম আকাশে হেলান দিয়ে ধীরে ধীরে ঢলে পড়ছে, তার শেষ রক্তিম আলো যেন গাঢ় কমলার আঁচড় কেটে গেছে দিগন্তরেখায়। হালকা কুয়াশা ভেসে বেড়ায় বাতাসে, আখিরা একে একে নিরে ফিরছে, ডানার শব্দে মিশে যাচ্ছে বিকেলের নিস্তব্ধতা। আয়ান ঘুমিয়ে আছে। নীলা ব্যস্ত হাতে সবকিছু গুছিয়ে রাখছে লাগেজে। আয়ান আর তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু দেখে দেখে সাথে নিচ্ছে। আয়ান ঘুমানোর সময় তাকে নিয়ে ঘুমিয়েছে, কিন্তু অতিরিক্ত এক্সাইটেডমেন্টে ঘুম হয়নি তার। সে অধীর আগ্রহে বসে আছে কখন যাবে তারা। আয়ান বলেছিল ঘুম থেকে উঠে একসাথে প্যাকিং করবে, লম্বা জার্নির জন্য আগে ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। কিন্তু নীলা তো পারছে না এখনই চলে যায়। আয়ান ঘুমিয়ে গেলে চুপি চুপি উঠে সবকিছু গুছিয়ে নিয়েছে। দীর্ঘ সময় নিয়ে সবকিছু গুছানো শেষ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এখন আকুপাকু করছে তানিয়ার কাছে যাওয়ার জন্য। সেই কি প্যাকিং করলো নাকি তা তো দেখতে হবে। আর দেরি না করে ছুটে গেল আরাফের রুমে। অধৈর্য হাতে পরপর 3বার করাঘাত করল দরজায়। ঘুমু ঘুমু চোখে দরজা খুলে পুনরায় ধপ করে বিছানায় শুয়ে পড়ল তানিয়া। পাশেই ঘুমোচ্ছে আরাফ। ঘণ্টাখানেক পূর্বেই ফিরেছে তারা। 2 দিন অনেক ধকল গেছে উপর দিয়ে, কিছুটা বিশ্রামের প্রয়োজন, তাই ফ্রেশ না হয়েই বিছানা নিয়েছে। আরাফ কখন ঘুমিয়েছে সে টের পায়নি। এখন দরজা দিয়ে ভূমিকম্পের আভাস পেয়ে উঠেছে সে। তাদের এই বেহাল দশা দেখে মাথায় হাত রাখল নীলা। তুই পড়ে পড়ে ঘুমুচ্ছিস তানু। প্যাকিং করবে কে? বিরক্ত গলায় চেঁচিয়ে উঠল সে। বাল, তুই এখনই চলে যাবি? শুধু শুধু ঘুম নষ্ট করতে এসেছিস আমার? যা তো এখান থেকে, আমি ঘুমাবো। আঙুল তুলে ঝাঝালো কণ্ঠে হুঁশিয়ারি দিল সে। এই সাবধান তানু, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বল, তোর বড় যা হই আমি। বাল হোস, এখন যা তো বাল। বিরক্তি নিয়ে খেকিয়ে উঠল তানিয়া। নীলা মন ক্ষুণ্ণ হলো, মুখের উপর এই অপমান সে মেনে নিতে পারল না। গলা ছেড়ে ডাকতে লাগলো আরাফকে। ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছ? তোমার বউ আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছে, বড় যা হিসেবে আমাকে কোনো দামই দিচ্ছে না। ঘুম জড়ানো চোখ টেনে খুলতে পারছে না সে। চোখ বুজেই উত্তর দিল, একটু ঘুমুতে দে না বইন। সারা রাত জার্নি করতে হবে। চেঁচিয়ে উঠল নীলা। আমি কিন্তু এখন পানি ঢেলে দিব ভাইয়া। তোমার বউয়ের বিচার না করলে আমি কিন্তু যাব না। বিরক্তিতে সূচক শব্দ করল তানিয়া। তুই যাবি এখান থেকে? আরাফকে সাক্ষী রাখল সে। দেখলে ভাইয়া, দেখলে এখন আমাকে তাড়িয়ে দিচ্ছে। তুই যা না বইন, সারা রাত পড়ে আছে তোর বকবক শোনার জন্য, এখন একটু ঘুমুতে দে প্লিজ। গাল ফুলিয়ে ধপাধপ পা ফেলে আবার নিজেদের রুমে ফিরল নীলা। আয়ান বসে আছে বিছানার হেডের সাথে হেলান দিয়ে। বিছানা হাতড়ে নীলাকে না পেয়ে উঠে বসেছে সে। তার ভূমিকম্প আগমনে ঠেরা চোখে তাকালো আয়ান। ফুলানো গাল দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? বাচ্চাদের মতো নালিশ ঠুকল সে। তোমার ভাই আর ভাইয়ের বউ আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠোঁট টিপে হেসে উত্তর দিল সে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব বাড়ি ছেড়ে। নীলা তার ভুল সংশোধন করে দিল। বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি তো, তাদের রুম থেকে তাড়িয়ে দিয়েছে। কেন, কি করেছিস তুই? ওরা ঘুমুচ্ছে, আমি ডেকে তুলেছিলাম তাই। হ্যাঁ, তা তো দিবেই, ঝাঁটাপেটা করেনি সেটাই অনেক। নাক মুখ ফুলিয়ে মেকি রাগ দেখালো সে। ও নিজের ভাইয়ের পক্ষ তো নিবেই। যাও, আমি আর কথাই বলবো না কারো সাথে। গা দুলিয়ে হেসে উঠল আয়ান। বিছানা ছেড়ে নীলাকে কাছে টানলো, পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে গুনগুন করল, তুই কি দিন দিন ছোট হস নীল? ওরা নিউলি মেরিড কাপল। জার্নি করে এসে রেস্টের জন্য একটু ঘুমিয়েছে, তুই ডিস্টার্ব করলে বিরক্ত হবে না? এবার কিছুটা নিভে এলো সে। নিচু কণ্ঠে মিনমিন করে বলল, আমি তো ওদের প্যাকিং করতে ডেকেছিলাম। ওদের কাজ ওরা সময় মতো করে নিবে, তোকে এসব ভাবতে হবে না। সে মাথা তুলে আয়ানের মুখ পানে তাকিয়ে বলল,
তাহলে এনি আপুকে ডাকি। ধমকে উঠল আয়ান। এক চর দিব বেয়াদব, শুধু এদের ওদের মধ্যে ঢুকে পড়া একদম ছাড়িয়ে দিব। গাল ফুলালো সে। আয়ান শব্দ করে চুমু খেল তার গালে। কাজ তো গুছিয়ে নিয়েছিস, চল এখন একটু ঘুমিয়ে নিই। মাত্রই না ঘুম থেকে উঠলে। দুষ্টু হেসে চোখ টিপ দিল আয়ান। এই ঘুম কি সেই ঘুম বেবি গার্ল? চলো ঘুমাই। দুহাতে পেট জড়িয়ে শূন্যে তুলে তাকে নিয়ে বিছানায় ফেলল আয়ান। নীলা মুছড়ে উঠল, তাকে পাত্তা দিল না সে। ভাবলেশহীন তার বাঁকানো শরীরে ছেড়ে দিল তার সুঠাম দেহের ভর। রাতের 10টা নাগাদ খাবার সেরে চৌধুরী বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্য রওনা দিয়েছে 3 কপোতক্পতি। এয়ারপোর্ট থেকে মাহিম, মারিয়া আর রাফিন, সুমিকে সাথে নিয়ে ফ্লাইটে চড়েছে। 1 ঘন্টারও কম সময়ে চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করেছে তারা। প্রায় পৌনে 12টার দিকে সেখান থেকে একটি মাইক্রো বুক করে বান্দরবনের রাস্তা ধরেছে। নিশুতি রাতের অন্ধকারের বুক ছিঁড়ে প্রদীপের ন্যায় জ্বলে উঠা ল্যাম্পপোস্টগুলোকে একের পর এক পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। নীলা ঘুমিয়ে আছে আয়ানের কাঁধে মাথা রেখে। তার পাশে বসে আছে সুমি, আর রাফিন বসেছে সামনে। সুমিও গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে ঘুমে তলিয়ে আছে। তানিয়া ঝিমুচ্ছে পেছনে বসে, আরাফ তাকে এক হাতে আগলে রেখেছে। মাহিম, মারিয়া, রাতুল আর এনিরও একই অবস্থা। ঘড়ি দেখে সামনে বসা ভাইকে প্রশ্ন করল আরাফ। ভাইয়া আর কতক্ষণ লাগবে? সে অনুমান করে উত্তর দিল, আরো 1 ঘন্টার মতো লাগবে। আরাফ গলা টানল, আরো 1 ঘন্টা? ঠোঁট এলিয়ে হাসল আয়ান। হেসে প্রশ্ন করল, কেন, ঘুম পাচ্ছে? না মানে খুব টায়ার্ড লাগছে। ফ্লাইটে করে এসে গাড়ি করে পথ ধরেছিস 1.5 ঘন্টা হলো, সব মিলিয়ে 3 ঘন্টা ধরে নিলাম, 3.5 ঘন্টা। এইটুকুতেই টায়ার্ড হয়ে গেছিস? ভেবে দেখ তোর ভাই মাসে 2-3 বার এমন জার্নি করে, তার কেমন লাগে? এটা তো তোমার ডিউটি, কিছু করা নেই। ইয়েস ব্রো, ইটস মাই ডিউটি। কিন্তু ভেবে দেখ এখন আমরা ট্যুরে যাচ্ছি, রিল্যাক্স মুডে আছি, তাও তুই টায়ার্ড, আর আমাকে তো সন্ত্রাসী ধরতে মাথা ভর্তি টেনশন নিয়ে ছুটতে হয়। তো তোমাকে ওদের পেছনে ছুটতে বলছে কে? তোমাকে শখে গুঁতো দেয় তো আমরা কি করব? শব্দ করে হেসে উঠল আয়ান। কাঁধ ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, কজ ইউর ব্রো হিটস ডিফারেন্ট। ঠোঁট এলিয়ে হাসল আরাফ। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বল। তুমি দেশের আনাচে কানাচে কত জায়গায় ছুটে বেড়াও, এত এত মেয়ে থাকতে আমাদের ঘরের মেয়েকেই কেন পছন্দ করে বসে রইলে? তুই তো পছন্দ করে বিয়ে করেছিস, তোকেও বুঝিয়ে বলতে হবে। আরে ভাই, ও তো দেশের আনাচে কানাচে ঘুরার আগেই টোপ খেয়ে বসে আছে, সে কি আজকালকার কথা নাকি? মাহিমের কথায় ভাবুক হলো আরাফ। যদি তাই হয়ে থাকে তবে কবে থেকে নীলাকে মন দিয়ে বসে আছে আয়ান? সে মাহিমকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ভেসে এলো রাতুলের চিৎকার, মাহিমকে ইতিমধ্যে একটা মেরে দিয়েছে। শালা তুই আমাদের কানের কাছে চেঁচিয়ে উঠলি কেন? তোর জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। তাকে পাল্টা আঘাত করল মাহিম। শালা বাদর, তোর বউয়ের কানে তুলো দিয়ে রাখো আমার মুখ, আমি যখন ইচ্ছা তখন চেঁচাবো। সিট থেকে উঠে মাহিমের দিকে তেড়ে গেছে রাতুল। শালা তোর মুখ ভেঙে দিব আমি। ইতিমধ্যে দুজনের হাতাহাতি শুরু হয়ে গেছে। ওদের চিৎকার চেঁচামেচিতে সকলের ঘুম ছুটে পালিয়েছে। হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবাই। অবস্থা যখন বেগতিক তখন ধমকে উঠল আয়ান। স্টপ দিজ, তোরা কি বাচ্চা? কি শুরু করেছিস বাচ্চাদের মতো? রাতুল নালিশ ঠুকল তার কাছে। ও আমার বউ। তার কথাকে অসম্পূর্ণ রেখেই পুনরায় ধমকে উঠল আয়ান। আর একটা কথা বললে তোদের দুটোকে বউ সহ গাড়ি থেকে নামিয়ে দিব। নীলগিরি হিল রিসোর্ট। নীলগিরির শিখর, যেখানে মেঘেরা নানা রঙের কাপড় চেপে রেখেছে পাহাড়ের চূড়া, সেখানে পৌঁছালেই প্রথম অনুভব হয় প্রকৃতির অকপট ভালোবাসা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 ফুট উপরে স্থিত এই স্বর্গসুলভ স্থানের বাতাসে মিষ্টি শীতলতা। সবচেয়ে কাছের এবং সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট। বান্দরবন সদর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে, পাহাড়ি রাস্তা পেরিয়ে। রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকলেই মনে হয় পুরো পৃথিবী যেন নিচে শুয়ে আছে, আর আপনি তার মাথার উপর। পাহাড়ের কিনারা দিয়ে নেমে গেছে অন্ধকার বন, আর দূরে দূরে ছড়িয়ে আছে কিছু ছোট্ট জোনাকি আলো, সেই আলো হয়তো কোনো পাহাড়ি বাড়ির, বা হয়তো বনভূমির মাঝে হারিয়ে যাওয়া কোনো পথপ্রদর্শক। কুয়াশার পর্দা খোলাই থাকে রাতভর। আর চাঁদ যদি পূর্ণিমা হয়, তাহলে পুরো রিসোর্ট পাহাড়
এমনকি মেঘের কণাগুলোও যেন রূপার মতো ঝলমল করে। নিচে তাকালে দেখা যায় পাহাড়ের গা বেয়ে বেয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পথ, যা রাতের আলোয় হয়ে ওঠে রূপকথার নদীর মতো। চারপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা বাতাসের শো শো শব্দ, আর মাঝে মাঝে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে নিশাচর পাখির ডাক। দুদিন আগে এই রিসর্টের 5টি রুম বুক করেছে আয়ান। এখন সবাই নিজেদের রুমে অবস্থান করছে। রাত 3:08 খোলা বারান্দায় দাঁড়িয়ে এই অন্ধকার দৃশ্য অবলোকন করে নীলা তারা দিলসে। ফ্রেশ হয়ে ঘুমাবি চল, কাল সকাল সকাল অনেক সুন্দর ভিউ দেখাবো তোকে। দুজনে পা বাড়ালো রুমের দিকে। প্রায় 5 ঘন্টা জার্নি করে এখন সকলেই ক্লান্ত। এত রাতে তো কোনো রেস্টুরেন্ট খোলা পাবে না। বাড়ি থেকে কিছু শুকনো খাবার আর ফ্লাস্কে করে কফি দিয়েছিলেন গিন্নিরা। জেগে থেকে এত দূর জার্নি করবে, খিদে তো লাগবেই। রিসর্টে নামার আগে সেই খাবার থেকে কিছু খেয়েছে তারা। এখন একটা নির্ভেজাল ঘুমের প্রয়োজন। ভোরের প্রথম কুয়াশা নীলগিরির পাহাড়গুলোতে নরম বিছানার মতো নেমে এসেছে। আয়ান নীলার হাত ধরে ধীরে ধীরে ট্রেইলের দিকে এগিয়ে যাচ্ছে। পথটা সরু কিন্তু বনঘেরা, প্রতিটি পদক্ষেপে ভিজে মাটির মৃদু গন্ধ আর পাতা ভেজা বাতাসে ভেসে আসে। কিছু পথ হেঁটেই নীলা হাঁপিয়ে গেছে। শীত নিবারণের জন্য শরীরে জড়িয়েছে উষ্ণ কাপড়। তাকে দেখে মৃদু হাসল আয়ান। যেতে পারবি? মাথা নাড়ল সেই। দুজনের হাত বাঁধা, এক হাতে আরেক হাতে একটি লাঠি, যার উপর ভারসাম্য রেখে তারা হাইকিং করছে। আয়ানের পিঠে একটি ছোট্ট ব্যাগ, এতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছে। যেমন পরিচয়পত্র, খাবার, পানি, ব্যান্ডেজ, সেভলন, আরও যা প্রয়োজন হতে পারে এইসব। তার মাথায় রয়েছে হেডল্যাম্প, যা সাধারণত হাইকিং এর সময় ব্যবহার করা হয়। এখন ভোর 5টা, শীতের সকালে এই সময় সাধারণত অন্ধকার থাকে। পাহাড়ের চূড়ায় উঠতে এই পথে আলোর প্রয়োজন। দুজনের পায়ে গ্রিপযুক্ত জুতো। পাহাড়ের পিচ্ছিল পথে নিজেদের ব্যালেন্স রাখার জন্য এই ধরনের জুতো পরতে হয়। পাহাড়ে ওঠার সময় সাধারণত গাইড নিয়ে উঠতে হয়। গাইড ছাড়া হাইকিং করা অনেক রিস্কি। স্থানীয় প্রশাসন আয়ানকেও একা একা হাইকিং করার অনুমতি দেয়নি। তারপর যখন সে নিজের পরিচয় দিল, তারা আর বাধা দেয়নি। সিআইডি অফিসারদের এমন অনেক ট্রেনিং করানো হয়। এসবে তারা অভ্যস্ত, তাদের জন্য আর গাইডের প্রয়োজন নেই। ট্রেইলটি কখনো পিচ্ছিল হয়ে যায়, কখনো ছোট ছোট বাঁকা দিয়ে পাহাড়ের বুকে লাগিয়ে এগোতে হয়। আঙ্গুলে আঙুল ধরে দুজন একে অপরকে সামলাচ্ছে, আর বাতাসের শীতল স্পর্শ তাদের গালে লেগে জীবন্ততার এক নতুন স্বাদ এনে দিচ্ছে। উঠতে উঠতে দূরের পাহাড়ের চূড়াগুলো ধীরে ধীরে অন্ধকার কুয়াশা ছুঁড়ে দেয়। পেছনে ফিরে তাকালে নীলগিরির সব রঙের চিত্র ভেসে উঠে, ধূসর মেঘের খেলা। কিছু অদ্ভুত কুয়াশার শব্দ, দূরের ঝর্ণার কলকল তাদের সঙ্গ দিচ্ছে। প্রায় 20-25 মিনিট হাইকিং করার পর তারা এক উঁচু ভিউ পয়েন্টে পৌঁছালো। আর কেউ নেই এখানে, হয়তো তারা একটু আগেই পৌঁছে গেছে। আর তাছাড়া এখানে সবাই আসেও না, এই জায়গাটা এত জনপ্রিয় নয়। তবে এখান থেকে সূর্যোদয়ের অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আকাশের পূর্ব দিক এখন কমলা ও গোলাপি আলোতে ঝলমল করছে, সূর্যদীপ্ত রশ্মি ধীরে ধীরে মেঘের ঢেউকে ছেদ করছে। নীলা হাঁপাতে হাঁপাতে পানি চাইল আয়ানের কাছে। এত পরিশ্রমের কারণে সে অনেকটা ঘেমে গেছে। গায়ের জ্যাকেট খুলে পাশে রেখে পানির বোতল হাতে নিল। আয়ান তাকালো তার পানে। ঘেমে নিয়ে একাকার অবস্থা, অথচ তার বিন্দু পরিমাণ পরিশ্রম হয়নি। এইটুকু এক ছোট্ট পাহাড়, আর এখানে উঠতেই তার বউয়ের এই অবস্থা। ঠোঁট এলিয়ে হাসল সে। তার বাচ্চা বউটা। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বোতল উঁচিয়ে পানি পান করছে নীলা। চোখে মুখে পানির ঝাপটা দেওয়ায় তার গায়ে পানি পড়েছে। গলা উঁচিয়ে যখন পানি পান করছে, তখন কিঞ্চিত পানির পরিমাণ তার গলা বেয়ে বুকের খাঁজ দিয়ে নেমে গেছে। শুকনো ঢোক গিল আয়ান। পানি পান করে আবারও চোখে মুখে পানির ঝাপটা দিল সে। এবার তার বুকের উপরই অংশ অনেকটাই ভিজে গেছে। সাদা জামা ভিজে লেগে গেছে শরীরের সাথে। মৃদু সোনালি আলোয় ভেতরে ভেসে উঠেছে স্পষ্ট বক্ষ আকৃতি। বেসামাল হলো আয়ান। গায়ের জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলেছে অদূরে। হেঁচকা টানে নীলাকে মিশিয়ে নিল তার শরীরের সাথে। অতর্কিত আক্রমণে তার হাতের বোতল ছিটকে পড়েছে পাহাড়ের বুকে। হকচকালো নীলা সে কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভাঁজে মুখ গুজে দিল আয়ান। লেহন করে সেখানের পানি চুষে নিচ্ছে। আবেশে চোখ বুজে নিল নীলা। দুহাতে চেপে ধরল তার মাথার চুল।
ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে তার বক্ষ ভাঁজ, কখনো আবার গলায় মুখ গুজে আলতো করে কামড় দিচ্ছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, এই নীরব স্নিগ্ধ পরিবেশে শুধু দুজনের ঘন নিঃশ্বাসের আওয়াজ ভেসে আসছে। চাতক পাখির মতো ছটফট করছে নীলা। আয়ান অস্থির হলো, অধৈর্য হাতে গায়ের শার্ট খুলে বস্ত্রমুক্ত করল নিজেকে। নীলার জামায় হাত রাখলে সে বাধা দিল। কি করছো এখানে? হুশ, কোনো কথা না। শক্ত হাতে হাতে খামচে ধরল তার কাঁধের ফিতা, অতঃপর এক টান ছিঁড়ে ফেলল। উত্তেজনায় কাঁপতে থাকা নীলার গোমানি যেন আরো বেপরোয়া করে তুলল তাকে। বুকের নরম অংশ জড়িয়ে নিল তার বেপরোয়া ওষ্ঠ দ্বারা, কখনো কামড়, কখনো অস্থির চুম্বনে বেসামাল করে দিচ্ছে তাকে। নীলাক্ষীণ স্বরে আর্তনাদ করল, আহ লাগছে আয়ান ভাই। নেশালো কণ্ঠে তার কানের কাছে ফিসফিস করল সে। সহ্য করে নে, জান, সুখ পাবি। এক ঝটকায় তাকে কুলে তুলে নিল আয়ান। তার কোমর পেঁচিয়ে আছে নীলার দুই পা। তাকে শূন্য রেখে মিশিয়ে নিল নিজের সাথে। নীলার শীতকার প্রতিধ্বনিত হচ্ছে এই পাহাড়ের চূড়ায়। সময়ের সাথে সাথে আয়ানের পাগলামো আরো বেড়ে যাচ্ছে। তাকে শক্ত পাহাড়ের বুকে শুইয়ে দিয়ে নিজের ভর রেখেছে তার উপর। দুজনের ঘন নিঃশ্বাসের সাথে সাথে দুলে উঠছে দুজনের গা। নীলা আর্তনাদ করল, আহ, কোমরে লাগছে। চোখ তুলে তার কুচকানো মুখের পানে তাকালো আয়ান, বুঝতে পারল শক্ত মাটির কারণে সে ব্যথা পাচ্ছে। পাশ থেকে নিজেদের জ্যাকেট আর কাপড় টেনে তার কোমরের নিচে রেখে সান্ত্বনা দিল তাকে। আর লাগবে না, যান। ধীরে ধীরে পূর্ব দিগন্তে আলো ফুটতে শুরু করেছে। প্রথমে আসে সূক্ষ্ম গোলাপি রেখা, যেন আকাশের ক্যানভাসে সোনার আঁচড়। তারপর কমলা ও আর্দ্র সোনালী রং মেঘের উপর নেমে আসে, আর কুয়াশার ঢেউয়ের মধ্যে দিয়ে তা লাফিয়ে ওঠে। পাহাড় যেন হালকা আভায় আলোকিত হয়েছে। চারিদিক থেকে ভেসে আসছে পাখিদের কলতান। হঠাৎ কারো পায়ের মৃদু আওয়াজে চমকে উঠল নীলা। ঝোপঝাড় পেরিয়ে পা ফেলতেই মোচমোচ আওয়াজ ভেসে আসছে। আয়ানের কোনো দিকে মন নেই, সে তো তার প্রেয়সীর ভালোবাসায় ডুবে গেছে। তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল নীলা, আয়ান, কেউ আসছে। থেমে গেল আয়ান, আওয়াজগুলো মনে হচ্ছে কাছে থেকেই আসছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল সে, হাঁপানো স্বরে হিসহিসিয়ে বলল, ধাত আসার আর সময় পেল না। ব্যস্ত হাতে নিজেদেরকে পোশাকে আবৃত করল দুজন। শার্টের বোতাম লাগাতে লাগাতে হঠাৎ থেমে গেল আয়ানের হাত। সে নীলার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে প্রশ্ন করল, এই তুই কি বললি একটু আগে? ভরকালো নীলা, সে আবার কি বলল? তারা দিল আয়ান, কি বললি আবার বল। কি বললাম? তুই আয়ান বলেছিস আমাকে। লাজুক হেসে মাথা নোয়ালো সে। মিনমিন করে বলল, মানে তাড়াহুড়ো করে বলতে চেয়ে। সো সুইট বেবি গার্ল, তোর মুখে নামটা যা মানিয়েছে না। অফো, এখন থেকে কিন্তু এভাবেই ডাকবি আমায়। কি বলো, সবাই কি ভাববে আর আমি এভাবে বলতে পারবো না, অস্বস্তি হয়। ট্রাই করবি বলতে হবে। চারজন ছেলে মেয়ের উপস্থিতিতে সোজা হয়ে দাঁড়ালো দুজন। তাদের বয়সী দুইজন ছেলে আর একজন মেয়ে, আর একজন একটু বয়স্ক। দেখে মনে হচ্ছে তিনি এখানকার গাইড। নীলা ঠিক হয়ে দাঁড়াতে পারছে না। আয়ান তাকে এক হাতে আগলে নিল। দুইজন ছেলে আর একজন মেয়ে এগিয়ে আসলো তাদের কাছে। মেয়েটি আফসোসের স্বরে বলল, দূর একটুর জন্য মিস করে ফেললাম, আর একটু আগে আসলে দেখতে পেতাম। অপর একটি ছেলে সান্ত্বনা দিল তাকে, যাক, এখন যেটা দেখতে পাচ্ছি এটাই তো অনেক। কি সুন্দর লাগছে দেখ। আয়ান আর নীলা দুজনে তাকালো সামনে। সূর্য মাথা তুলে উকি দিচ্ছে। মেঘেরা উড়ে যাচ্ছে চারপাশে। হাসলো আয়ান, বউকে সুন্দর একটি ভিউ দেখাতে নিয়ে এসেছিল, আর কি থেকে কি হয়ে গেল। সুন্দর মুহূর্তটা তো আর দেখাই হলো না। অজানা মেয়েটি এসে প্রাণবন্ত হেসে প্রশ্ন করল তাদের, হাই, আপনারা কি কাপল? আয়ান মৃদু উত্তর দিল, জি। খুব মানিয়েছে আপনাদের, মেড ফর ইচ আদার। আই নো। আয়ানের ভাবলেশহীন জবাবে মেয়েটা আর কথা বাড়ালো না। সেই বুঝতে পারল অপর পাশের ব্যক্তির কথা বলাতে কোনো ইন্টারেস্ট নেই। প্রথম রোদ্দুর ঢুকে পড়ে মেঘের ফাঁক দিয়ে। পাহাড়ের চূড়ার পাতা, ভেজা পাথর, সবকিছু যেন উজ্জ্বল সোনালি আভা মেখে। দূরের পাহাড়গুলো কুয়াশার আড়ালে একে অপরের সঙ্গে খেলা করছে, কখনো উঁচু ঢেউ দিয়ে, কখনো নিচু। এই ভোরের খেলা যেন সময়কে থমকে দিয়েছে। রিসর্টের সামনে লনটি প্রসারিত, যেন পাহাড়ের বুকের সাথে মিলিয়ে একটি শান্তিময় সবুজ চাদর বিছানো। ভোরের কুয়াশা তখনও ঘাসের ওপরে মৃদু ছড়িয়ে আছে, প্রতিটি কুড়ি ও পাতায় শিশিরের ছোট ছোট রত্ন ঝলমল করছে।
লনের এক পাশে ছোট ফুলের বাগান, লাল, হলুদ ও সাদা রঙের ক্ষুদ্র ফুলগুলো যেন পাহাড়ের সবুজের সঙ্গে কথা বলছে। তানিয়া, আরাফ, মাহিম আর মারিয়া ছবি তুলছে সেখানে। আরেক পাশে কাঠের ছোট বেঞ্চে বসে আছে এনি, রাতুল, রাফিন আর সুমি, তারা গল্পে বিভোর। আর কিছুক্ষণ পর পর রাতুল ফোন তুলে কল দিচ্ছে আয়ানকে, কিন্তু নো রেসপন্স। দূরে রিসর্টের প্রধান পথের ধারে কিছু সাদা কুয়াশা ঘিরে রেখেছে। সুমি সেদিকে তাকিয়ে দেখছে নীলা আসে কিনা। কিছুক্ষণ পর পর তাকাচ্ছে। রাফিন ফুস করে নিঃশ্বাস ছেড়ে বল, এত কি দেখছো ওইদিকে? আমি যে পাশে বসে আছি তা তো দেখছই না। ঠোঁট টিপে হাসলো রাতুল আর এনি। সুমি তাকে পাত্তা না দিয়ে আবারও সেদিকে তাকালো, অমনি চেঁচিয়ে উঠল, ওই তো ওরা এসেছে। ওর চেঁচানোতে এবার সকলেই সেদিকে তাকালো। নীলাকে কোলে নিয়ে হেঁটে আসছে আয়ান। সবাই ছুটে গেল সেদিকে। সুমি তড়িঘড়ি করে জিজ্ঞাসা করল, কি হয়েছে ওর? সবাইকে একবার দেখে নিল আয়ান। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সে অকপটে মিথ্যা বলে দিল, একটু হোঁচট খেয়েছিল, এখন হাঁটতে পারছে না। ব্যস্ত হলো সবাই। বেশি লেগেছে নীল, রুমে চল, ঔষধ দিয়ে দিই, তাহলে দ্রুত সেরে যাবে। ফেরা চোখে আয়ানের দিকে তাকালো নীলা। সে তো কোথাও হোঁচট খায়নি, এখন ঔষধ কোথায় দিবে? মুখ বাঁকালো নীলা। আয়ান মানা করে দিল, এসব লাগবে না, সেরে যাবে, একটু রেস্ট নিলে। অধৈর্য কণ্ঠে প্রশ্ন করল রাতুল, আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুই এত সকাল সকাল কোথায় উধাও হয়ে গিয়েছিলি ওকে নিয়ে? সানরাইজ দেখতে গিয়েছিলাম। বিস্ফোরিত চোখে তাকালো সবাই। একসাথে চেঁচিয়ে উঠল, আমাদের রেখে? তোদের হাত পা নেই? নিজেরা যেতে পারিস না? আমি আমার বউকে নিয়ে গিয়েছি, তোরা তখন নাক ডেকে ঘুমুচ্ছিলি কেন? ভাই একটা ডাক দিতে পারতে। আরাফের কথায় কাটকাট জবাব দিল আয়ান, আমার বউ নিয়ে আমি একা যেতে চেয়েছি, তোদের এত ইচ্ছে থাকলে তোরা যা তোদের বউ নিয়ে। ডোন্ট কেয়ার ভাব নিল মাহিম। মেকি হাই তুলে ভাব নিয়ে বলল, আরে দূর, এখানে ওখানে গিয়ে কি করব? হানিমুনে কি মানুষ আসে এখানে ওখানে যাওয়ার জন্য? সাথে বউ আছে কিসের জন্য? তার কাঁধ চাপড়ে একমত পোষণ করল রাতুল। মনের কথা বলেছিস ভাই। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মারিয়া আর এনি। এদের মতো ঠোঁট কাটা জামাই থাকতে মানুষের সামনে হেনস্থা হওয়ার জন্য শত্রুর প্রয়োজন হয় না, এরাই যথেষ্ট। রিসর্টের ডাইনিং হলটি পাহাড়ের বুকের মতো একটি খোলা কক্ষ, চারপাশে সবুজ গাছপালা আর দূরের কুয়াশা ভেসে বেড়াচ্ছে। বড় বড় কাচের জানালা দিয়ে বাইরে দেখা যায় পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্য, মেঘের সাদা চাদরে মোড়া নীলগিরি যেন চোখের সামনে জীবন্ত। রিসর্ট বুক করার সময় মিল ইনক্লুডেড প্যাকেজ বুক করেছিল আয়ান। রিসর্ট থেকে তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হবে। বেলা এখন 9:45। সবাই নাস্তা করতে বসেছে। নাস্তা সেরে একটি ফ্রেশ ঘুমের প্রয়োজন সবার। রাতে ঘুম হয়নি, তার উপর আবার সকাল সকাল উঠে গেছে। একটি নির্মল ঘুমের পর সবাই মিলে ঘুরতে বের হবে। ওরা ডাইনিংয়ে বসে গল্প করছে, তখন খাবার নিয়ে হাজির হয়েছে ওয়েটার। একে একে খাবারগুলো সাজিয়ে রাখছে টেবিলে। ডিমের 3টি আইটেম, সিদ্ধ ডিম, ডিম পোচ, অমলেট, সাথে পরোটা আর টোস্ট, জ্যাম, মাখন, ফলের সালাদ আর কফি। খাবারের আইটেম দেখে মনে হচ্ছে সবার চাহিদা অনুযায়ী খাবার সার্ভ করছে তারা। যার যা ইচ্ছে হয় খেতে পারবে, আর চাইলে সবই খেতে পারবে। এনি একটি সিদ্ধ ডিম হাতে নিলে দুপাশে মাথা নাড়ল রাতুল। সিন্ড্রেলা এভাবে খায় না। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সবাই। এখন ডিম কিভাবে খেতে হয় সেটা কি এনিকে শিখাবে রাতুল? সে একটি কাঁটা চামচ নিয়ে সবার দিকে তাকিয়ে বলল, দেখো সবাই। ডিমের মধ্যে কাঁটা চামচ গেঁথে ছোট করে একটি কামড় দিয়ে বলল, এভাবে খেতে হয়। শব্দ করে হেসে উঠল সবাই। এনি ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এভাবে কেউ ডিম খায়? কোথায় থেকে শিখেছো এসব? কেন তুমি দেখোনি? আমাদের ব্র্যান্ড প্রমোটার বারিশা হক কত সুন্দর কাঁটা চামচ দিয়ে ডিম খায়। এভাবে ডিম খেলে তুমি সেলিব্রিটি হয়ে যাবে বউ। আবারও হাসির আওয়াজে মুখরিত হলো চারপাশ। আয়ান মুখ ছামটা দিয়ে বলল, তুই খা তোর বারিশাকে নিয়ে। আমাদের শিখাতে আসিস না, একবার ডিম থেরাপি দিলে এসব সেলিব্রিটি খাওয়া ভুলে যাবি। হাসতে হাসতে সবার বেহাল অবস্থা। নীলা প্রশ্ন করল, কিন্তু ডিম থেরাপি কি? একে অপরের মুখ পানে তাকালো সবাই। এবার ঠোঁট টিপে হাসছে তারা। আয়ান গম্ভীর হয়ে বলল, তোকে এসব জানতে হবে না। হৈ হৈ করে উঠল রাতুল, কেন জানতে হবে না? কেন? আমি তোমাকে বলছি নীলা, ডিম থেরাপি হলো
খেকিয়ে উঠল আয়ান। একদম আমার বউকে এসব আজেবাজে জিনিস শিখাবি না। তুই আমাকে থেরাপি দিবি আর আমি তোর বউকে থেরাপি শিখালেই দোষ। শুধু শিখিয়ে দেখ, তারপর কিন্তু তোকে থেরাপি দেওয়া মিস হবে না। মুখ বাঁকালো রাতুল। এনি সকলের দিকে তাকিয়ে দেখল সবাই খাবারে মনোযোগী। সে নিচু হয়ে রাতুলের কানে ফিসফিস করল, বারিশা হককে ফলো করা হয় না। আজ রুমে যান, তারপর হচ্ছে আপনার। আতঙ্কিত চোখে তাকালো রাতুল। এনি দাঁত কিরমির করে তাকিয়ে আছে। সে শুকনো ঢুক বিলোল, এই রে, এই বারিশা হকের চক্করে পড়ে আজ বউ বুঝি তাকে কেলাবে। বাবাই, আয়াত অনেক পচা, আমি কাছে গেলেই শুধু কাঁদে। ছোট্ট রায়ানের কথায় ঘরভর্তি সবাই শব্দ করে হেসে উঠল। ছেলেকে পায়ের উপর বসিয়ে গালে একটি চুমু খেয়ে প্রশ্ন করল আয়ান, কেন বাবাই, তুমি কি ওকে মেরেছ? না বাবাই, আমি তো ওর সাথে খেলবো, ও তো আমার কাছে আসে না, শুধু কাঁদে। রাফিনের পাশ থেকে উঠে এসেছে তার মেয়ে আইফা। রায়ানের হাত ধরে বলল, আমার সাথে আসো রায়ান, আমি গেলে আয়াত আসবে, তারপর আমরা সবাই খেলব। ছোট্ট রায়ান অকপটে জবাব দিল, সিমিকে খেলায় নিলে আমি খেলব না। ব্রুকুচকে বাপ ছেলের দিকে তাকিয়ে আছে রাতুল। তার মেয়ে এই ছেলেকে কি করেছে বলে কিনা তার মেয়েকে খেলায় নিবে না? কেন রে বাপ, আমার মেয়ে তোকে কি করেছে? তোমার মেয়ে শুধু আমার সাথে ঝগড়া করে, ওকে আমি খেলায় নিব না। ছোট সিমি কোথা থেকে ছুটে এসেছে তার বাবার কাছে। আদো আদো ভুলিতে রাতুলকে বলল, পাপা, মাম্মা তোমাতে ডাকছে। সিমির কথার সাথে মুখ ভেঙালো রায়ান। পাপা, মাম্মা তোমাতে ডাকছে। তেতে উঠল ছোট সিমি। স্টুপিড তেলে, তোমাতে কামড় দিব। মুখ বাঁকালো রায়ান। হ্যাঁ, শুধু কামড়াতেই তো পারিস। মৃদু ধমক দিল আয়ান। রায়ান, কি হচ্ছে এসব? ও তোমার ছোট বোন না। ঝগড়া করছো কেন? ওকে আমি বোন মানি না। কেন রে বাপ, তোর কোন পাকা ধানে মই দিয়েছে আমার মেয়ে? তুমি যাও তো আঙ্কেল, না হলে ফুপ্পি তোমায় ছাড়বে। মেয়ের হয়ে কথা বলতে এসো না। বিস্ফোরিত চোখে তাকালো রাতুল। এই পুচকে ছেলেও তাকে ফুপ্পির ভয় দেখাচ্ছে। 4 বছরের রায়ানের পাকা পাকা কথায় খিলখিল করে হেসে উঠল লিভিং রুমে বসে থাকা ছোট বড় সকলে। সিমি হলো রাতুল আর এনির মেয়ে। সে রায়ানের 1 বছরের ছোট, বলা যায় রায়ান ভূমিষ্ঠ হওয়ার পর সিমি তার মায়ের গর্ভে এসেছে। আজ রায়ানের 4তম জন্মদিন। বাড়িতে অনেক মানুষের সমাগম। বাড়ির গিন্নিরা, মেয়েরা সবাই নানা কাজে ব্যস্ত। আরাফ একটি কাজে বাজারে গেছে। তাদের একটি সুন্দর ফুটফুটে মেয়ে আছে যার নাম আয়াত। এই আয়াতকে রায়ান খুব ভালোবাসে, যতবার কাছে পাবে ততবার তাকে চুমু খাবে, আদর করবে, কিন্তু ছোট্ট আয়াত রায়ান কাছে গেলেই কান্না করে দেয়। কান্না করবে না, রায়ান তো তাকে আদরে আদরে একদম বিরক্ত করে দেয়। সবাই যখন লিভিং রুমে বসে গল্প আড্ডায় সময় পার করছে তখন বাড়িতে প্রবেশ ঘটে মাহিম আর মারিয়ার। সদর দরজার পানে তাকিয়ে তাদের আসতে দেখে ছেলেকে কোলে নিয়ে এগিয়ে গেল আয়ান। এত দেরি হলো যে তোর? মারিয়াকে চেক আপ করিয়ে নিয়ে আসলাম। কি বলেছে ডক্টর? আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক আছে, জানুয়ারির 9 তারিখ ডেট দিয়েছে। আলহামদুলিল্লাহ। সিঁড়ি থেকে ছুটে এসে মারিয়াকে জড়িয়ে ধরল নীলা, গদগ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠল, মারিয়া, এতদিন পর দেখলাম তোকে, ইস কত গুলোমুলো হয়ে গেছিস তুই। আতকে উঠল মাহিম। তড়িঘড়ি করে বাঁধ সাধল তাকে। একটু সাবধানে বোন, আমার বউটা অসুস্থ। সোজা হয়ে দাঁড়ালো নীলা। আয়ান তাকে চোখ রাঙানি দিল। তুই বাচ্চার মা হয়ে গেলি, এখনো তোর বাচ্চামো গেল না। আমার মেয়ে কোথায়? মুখ বাঁকালো নীলা। মঙ্গল গ্রহে রেখে আসছি। তোকে শনির টিকেট ধরিয়ে দিব। আমার মেয়েকে কোথায় রেখে এমন টইটি করে ঘুরছিস? বারবার আমার মেয়ে করছো কেন? মনে হচ্ছে মেয়ে তোমার একার। হয়েছে ভাই, থামো তোরা, আমার বউটাকে একটু বসার ব্যবস্থা করে দে। ও হ্যাঁ, চল বেবি। মাহিমের কথায় মারিয়াকে নিয়ে তাদের কক্ষের দিকে এগিয়ে গেল নীলা। মারিয়া 8 মাসের প্রেগন্যান্ট, এর আগে 2বার মিস ক্যারেজ হয়েছে। এখন আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক আছে। ভালোয় ভালোয় আরো 2 মাস পর ডেলিভারি হয়ে গেলে তবে শান্ত হবে মাহিম। বউটাকে নিয়ে তার কত চিন্তা, এই অবস্থায় কোথায় যাওয়া আশা করে না তাকে নিয়ে। কলেজ থেকে ছুটি নিয়েছে কয়েক মাসের, সারাক্ষণ তার সাথে সাথে থেকে সেবা যত্ন করে তার। আজ নীলা অনেক রিকোয়েস্ট করে তাদের এ বাড়িতে এনেছে, কতদিন হলো প্রাণের বান্ধবীকে দেখে না। এখন পরন্ত বিকেল, তাদের বাড়িতে মেহমানদের আনাগোনা বেড়েই চলেছে। মারিয়াকে নিয়ে তার আগের কক্ষে বসিয়েছে সে।
পেছনে পেছনে মাহিমও এসেছে। হাতে মারিয়ার কিছু মেডিকেল রিপোর্ট। তাদেরকে রুমে বসিয়ে সে নিচে ছুটে গেছে, ঠান্ডা লেবুর শরবত নিয়ে ফিরে এসেছে 7-8 মিনিট পর। এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহিম। যেই শরবত খাইয়েছিস বোন, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠোঁট টিপে হাসল মারিয়া। আমাদের নীল এখন পুরো সংসারই, সব কাজ এখন পারফেক্ট হয়। হতে হবে না। বুঝতে হবে না কার প্রপার্টি সে, আমাদের পারফেক্টের পার্সোনাল প্রপার্টি সে। মাহিমের কথায় লাজুক হেসে মাথা নোয়াল সে। তানিয়া দরজায় দাঁড়িয়ে ঠোঁট টিপে হেসে প্রশ্ন করল, কিরে লজ্জায় এমন লাল নীল হচ্ছিস কেন? আয়ান ভাই তো এখানে নেই। খিলখিল করে হেসে উঠল তিনজন। নীলা আরো লজ্জা পেল। তাকে লজ্জা থেকে বাঁচাতেই হয়তো মিলা এসে উপস্থিত হয়েছে সেখানে। আপি তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, বড়মা ডাকছে তোমায়। সে সুযোগ পেতেই ছুটে পালালো সেখান থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে হাসল তিনজন। মিলা প্রশ্ন করল তাদের, তোমরা কি নিয়ে এত হাসছো? তার নাক টিপে হেসে উত্তর দিল মাহিম, তুমি পিচ্ছিকে এসব জানতে হবে না। মুখ বাঁকালো সে। হ্যাঁ আমি একদম পিচ্ছি না। ওলে খুব বড় হয়ে গেছো বুঝি? তাহলে? তানিয়ার কথার মধ্যেই পাশের রুম থেকে ভেসে এলো ছোট বাচ্চার কান্নার আওয়াজ। সে আর মিলা ছুটে গেল সেদিকে। ইফা জেগে গেছে, নীলা তো এখন নিচে আছে। দুজনে ছুটে গিয়ে দেখতে পেল বিছানায় উপর হয়ে কাঁদছে সে। তানিয়া কোলে নিল তাকে, মুখে আদো আদো বুলি ফুটালো তাকে শান্ত করতে। ওলেলি আমার ইফা, আম্মুতা কাঁদে না বাবু? মিলা প্রশ্ন করল। আয়াত কোথায় ভাবি? ও তো নিচে আছে। আইফা আর রায়ান এসে নিয়ে গেছে। দেখো তো কোন শাড়িটা পরবো আমি। বিছানায় একগাদা শাড়ি বিছিয়ে রাতুলকে জিজ্ঞাসা করল এনি। সে একটা একটা করে বেছে বেছে দেখছে, কয়েকটা শাড়ি দেখার পর একটা কালো শাড়ি তুলে দিল তার হাতে। এটা পরো জানেমান, তোমাকে একদম রসগোল্লার মতো লাগবে। লাজুক হাসল এনি। রাতুল শব্দ করে চুমু খেল তার গালে। কতদিন বলেছি না আমার সামনে এমন লজ্জা পাবে না, আমার কেমন কেমন লাগে সিন্ড্রেলা। মেকি ধমক দিল সে। যাও তো, সারাক্ষণ বাজে কথা। পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল সে, কাঁধে থুতনি রেখে কানের কাছে ফিসফিস করল, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, আরেকটা নিয়ে আসি চলো। মেকি রাগ দেখালো এনি। রাতুলকে ছাড়িয়ে দুহাতে ঠেলে বের করে দিল। যাও তো এখান থেকে অসভ্য লোক, একটু সুযোগ পেলেই হলো। গা দুলিয়ে হেসে উঠল রাতুল যেতে যেতে বলে গেল, এখন তাড়িয়ে দিচ্ছ রাতে কিন্তু ছাড় পাবে না। সন্ধ্যার আকাশে যখন তারাদের মেলা বসেছে চৌধুরী বাড়িতে, তখন উৎসবের আমেজ। ছাদটা রঙিন আলো ও সাজসজ্জায় ভরে উঠেছে একদম উৎসবের ছোঁয়ায়। চারপাশে হালকা বাতাসে দুলছে রঙিন ফিতার কারুকাজ, যেন আকাশের তারার সঙ্গে মিশে গেছে। চারপাশের প্রাচীরে লাগানো হয়েছে ছোট ছোট ফেইরি লাইট, যা রাতের আকাশে তারা ছড়ানোর মতো ঝলমল করছে। এক কোণে একটি বড় বেলুনের গুচ্ছ উড়ে উঠছে, রঙিন গোলাপি, নীল ও সোনালী বেলুনগুলো যেন আকাশের আনন্দকে টেনে এনেছে ছাদের মধ্যমণিতে। মধ্যখানে টেবিলটি সাজানো রঙিন কাপ প্লেট আর বিশালাকৃতির তিনটি কেকের উপর ছোট ছোট মোমবাতি। বাতাসে কেকের সুগন্ধ মিলেমিশে আনন্দের রং ছড়াচ্ছে। কোণাকোণে ছোট ছোট ফুলের তোড়া দিয়ে সাজানো হয়েছে, আর টেবিলের চারপাশে রাখা চেয়ারগুলো রঙিন কাভার দিয়ে মুড়ে আছে। সব মেহমানেরা ছাদে ভিড় করে আছেন সেখানে। কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে, আবার কেউ কেউ নিজেদের মধ্যে গল্পে বিভোর। সুমি আর মারিয়া এক জায়গায় বসে আছে। একজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে আসলে সুমি একটি গ্লাস তুলে নিল হাতে। মারিয়া এসব খাবে না কথা থেকে হুট করে ছুটে এলো রাফিন। এক ঝটকায় তার হাত থেকে কেড়ে নিল গ্লাসটি, চোখ রাঙালো তাকে। তোমাকে এসব খেতে মানা করেছি না? আমতা আমতা করল সে। একটু খেলে কিছু হবে না, একটু খাই প্লিজ। নেভার। কাটকাট গলায় উত্তর দিল সে। মুখ হামটালো সুমি। সে মৃদু হাসল, কণ্ঠ খাদে নামিয়ে নরম গলায় সান্ত্বনা দিল, এই সময় একটু মেনে চলতে হয় কাঠগোলাপ। আর কয়েকটা মাসি তো, তারপর কি আর আমি মানা করব? এই সময় এসব আজে বাজে খাবার খাওয়া ভালো না। সে ছোট করে উত্তর দিল। আচ্ছা। মেয়েকে সুমির পাশে রেখে হাতের ড্রিঙ্কসের গ্লাস নিয়ে চলে গেল সে। মারিয়া হেসে শুধালো, 3 মাস চলছে তাই না? লাজুক হেসে মাথা নাড়ল সে। মারিয়া উপদেশ দিল, এই সময় একটু মেনে না চললে কখন মেনে চলবি? তোকে কি বলছি আমি, ও তো এমন করতাম, আর আমার পাগলটা তোর পাগলের মতোই সারাক্ষণ ধমকাধমকি করত।
শব্দ করে হেসে উঠল দুইজন। সামন থেকে ভেসে এলো আয়ানের জোরালো গলার আওয়াজ। সবাই চলে আসুন, আমার বাবাই চলে এসেছে। নিজেদের জায়গা ছেড়ে সবাই এগিয়ে গেছে সাজানো টেবিলের কাছে, চারপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই। পুরো ছাদ ভর্তি মানুষ। টেবিলের একপাশে রায়ানকে মাঝে রেখে দুই পাশে দাঁড়িয়েছে আয়ান আর নীলা। আয়ানের কোলে তার 1 বছরের মেয়ে ইফা, তাদের দুজনের পাশে দাঁড়িয়েছেন মিতা চৌধুরী ও ফয়সাল চৌধুরী, তারপর সালমা চৌধুরী, ফারুক চৌধুরী, রাকিবা চৌধুরী আর ফজল চৌধুরী। এক সাইডে আরাফ, তানিয়া আর মিলা। চৌধুরী পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে এই মুহূর্তটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সবার করতালিতে চারপাশে প্রতিধ্বনি হলো, হ্যাপি বার্থডে রায়ান, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট রায়ান কেক কেটে একে একে সবাইকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। আইফা আর আয়াতকে খাইয়ে সিমিকে খাওয়ানোর সময় তার মুখ মেখে দিয়েছে। এই নিয়ে দুজনের আবার সে কি ঝগড়া। এই আনন্দময় মুহূর্তে তাদের এই খুনসুটি সমটাকে আরও রাঙিয়ে দিয়েছে। বিশালাকৃতির কেকগুলো স্লাইজ করে সব মেহমানদের মধ্যে বিতরণ করা হয়েছে। সবাই কেক খাচ্ছে আর নিজেদের মধ্যে মুহূর্তটি উপভোগ করছে। সবাই নিজেদের মধ্যে ব্যস্ত, তখন তানিয়া মেয়েকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে। টেবিলের উপর কেকের প্লেট রেখে আয়াতের মুখে একটু তুলে দিচ্ছে। পেছনে থেকে ডেকে উঠল আরাফ, তানু। হুম। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো সে। আরাফ পাশে এসে দাঁড়ালো তার। একটি কেকের স্লাইজ হাতে নিয়ে আদেশ করল তাকে, হা করো। মুচকি হেসে তার হাতে ধরা কেক মুখে নিল তানিয়া। ঠোঁটের কোণে লেগে থাকা কেকের ক্রিম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে সেটা নিজের মুখে পুরল আরাফ। লাজুক হাসলো তানিয়া। আরাফ ঠোঁট কামড়ে হাসল। এমন লজ্জা পাচ্ছ কেন? এখানে কেউ না থাকলে এই ক্রিমের জায়গায় কিন্তু তুমি থাকতে। চোখ রাঙালো তানিয়া, নিচু কণ্ঠে বিড়বিড় করল, অসভ্য। শব্দ করে হেসে উঠল আরাফ। বউয়ের মুখে এই গালিটা অস্থির লাগে তার। জমজমাট চৌধুরী বাড়ি এখন অনেকটা শান্ত হয়ে এসেছে। প্রোগ্রামের পর অধিকাংশ মেহমানরা চলে গেছেন। যারা আছেন তাদের সাথে রাতের ডিনার শেষ করে সবাই যার যার বরাদ্দকৃত রুমে অবস্থান নিয়েছেন। মায়েদের সাথে হাতের কাজ শেষ করে তানিয়া আর নীলা লিভিং রুমে বসেছে। রায়ান এখনো ঘুমোয়নি, সোফায় বসে মায়ের ফোন দেখছে। ইফা ঘুমিয়ে আছে রুমে, তাই আয়ান বসে আছে তার কাছে। মিতা চৌধুরী তাড়া দিলেন, আর বসছিস কেন তোরা? রাত তো অনেক হলো, এবার রুমে যা। এবার নাতির দিকে তাকিয়ে মেকি ধমক দিলেন তাকে। রায়ান, তুমি এখনো জেগে আছো? যাও মায়ের সাথে ঘুমোতে যাও। সে ফোন ছেড়ে উঠে দাঁড়ালো, মিতা চৌধুরীর কোমর জড়িয়ে তার কাছে আবদার করল, আমি তোমার কাছে ঘুমাবো। হাসলেন তিনি। আচ্ছা তাহলে চলো। তাকে নিয়ে চলে যাবেন তৎক্ষণাৎ তার চোখে পড়ল সালমা চৌধুরীর দিকে। তিনি ডাইনিংয়ে বসে পানি খাচ্ছেন। সে ছুটে গেল তার কাছে। না, আমি নানুর কাছে ঘুমাবো। হেসে উঠলেন দুই যা। মিতা চৌধুরী তাড়া দিলেন, তাহলে যাও, ঝটফট ঘুমিয়ে পড়ো গিয়ে। নীলা আর তানিয়ার দিকে তাকিয়ে দেখলেন তারা এখনো বসে আছে, তাদেরকে আবার তাড়া দিলেন, কি হলো, তোরা যাচ্ছিস না কেন? অনেক রাত হয়েছে, এবার রুমে যাও। বেলকনির রেলিংয়ে দুহাতে ভর রেখে খোলা আকাশের পানে তাকিয়ে আছে আয়ান। কিছুক্ষণ পর পর একবার রুমের ভেতর উকি দিচ্ছে। বেচারা বউয়ের অপেক্ষায় বসে আছে, আর তার বউয়ের কিনা আসার খবর নেই। ছেলেটাও তো আসছে না। নীলা রুমে ঢুকে আয়ানকে না পেয়ে বেকনিতে উকি দিল। আয়ান দাঁড়িয়ে আছে, সে পেছনে থেকে জড়িয়ে ধরল তাকে। মেকি রাগ দেখালো আয়ান, এত প্রেম দেখাতে হবে না, এতক্ষণ অপেক্ষা করিয়ে এখন আসার সময় হয়েছে আপনার। ঘুরে দাঁড়িয়ে বুকের সাথে জড়িয়ে নিল তাকে। কিছু মনে পড়তেই জানালা দিয়ে উকি দিল রুমে। ছেলেকে না দেখে প্রশ্ন করল, রায়ান কোথায়? মায়ের কাছে। ওখানে থাকবে। হুম। দুষ্টু হাসল আয়ান। নীলার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করল, আজ তবে হচ্ছে আপনার। লাজুক হেসে তার বুকে মৃদু আঘাত করল সে। নিচু কণ্ঠে বিড়বিড় করল, দুই বাচ্চার বাপ হয়েও অসভ্যতামি ছাড়নি। ঠোঁট কামড়ে হাসল আয়ান। বউয়ের সাথে অসভ্যতামি না করলে কার সাথে করব? তুই কাছে আসলে আমি এমনিতেই কন্ট্রোললেস হয়ে যাই। লজ্জায় তার বুকে মুখ গুজল নীলা। মুচকি হেসে তাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল আয়ান। কপালে চুমু খেয়ে নেশালো কণ্ঠে বিড়বিড় করল, তুই আমার এ জীবনের সবচেয়ে সুন্দর উপহার নীল। আমার শূন্যতার পূর্ণতা তুই, তুই আমার হৃদয়ের রানী।
আমার জনম জনমের ভালোবাসা, যাকে ঘিরে অনুভূতিগুলো কখনো শেষ হবার নয়। সমাপ্ত। গল্প প্রিয় প্রণয়। লেখনীতে ওয়াজিহা আজরিন। অন্তিম পর্ব।